সালটা 2003। কর্ণাটকের বিভিন্ন রাজ্যে একের পর এক নববধূর লাশ পাওয়া যাচ্ছে, যাদের সবাই বিয়ের শাড়ি পরে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এরা সবাই ব্যস্ত শহরের রাস্তার পাশে কোনো পাবলিক টয়লেটে গিয়ে আত্মহত্যা করছে। 2003 থেকে এক এক করে কেটে যায় 6 বছর। এই 6 বছরে ঠান্ডা মাথার এই সিরিয়াল কিলার খুন করে 29টা মেয়েকে। সে এতটাই চালাকের সাথে মেয়েদের আত্মহত্যার নাটকগুলো সাজায় যে পুলিশ কখনো সন্দেহ করে না এটা আত্মহত্যা না, বরং খুন। কিন্তু যখন পুলিশের টনক নড়ে, ততদিনে এই খুনি 29 জন নিরীহ মেয়েকে খুন করে ফেলেছে। শেষ পর্যন্ত কি এই ঠান্ডা মাথার খুনিকে ধরতে পেরেছিল কর্ণাটকের পুলিশ? আর ধরলেই বা কিভাবে প্রমাণ করবে এই খুনগুলো আত্মহত্যা নয়, বরং খুন? কারণ সে সবকিছু এমন ভাবে প্ল্যান করত যে এগুলো যে খুন সেটাই পুলিশ প্রমাণ করতে পারে না। খুনিকে ধরা তো অনেক পরের কথা। 2003 সালে কর্ণাটকের ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলারের সত্য ঘটনা নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া দাহার। গত 2 মাস থেকে বোনের মিসিং কমপ্লেন নিয়ে এক লোক থানায় বারবার রিপোর্ট লেখানোর চেষ্টা করলেও থানার কেউ তার কথা কানেই নেয় না। ইন্সপেক্টর পার্গি বলে, তোমার বোন তো যাওয়ার সময় চিঠিতে লিখে গেছে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, আর সে তো সাবালিকা, তাই এখানে আমাদের করার কিছু নেই। কিছুক্ষণ পর সেখানে গ্রামের পাওয়ারফুল নেতা মহিপাল তার দলবল নিয়ে চলে আসে। মহিপালের বোন একটা মুসলিম ছেলের সাথে পালিয়েছে। মুখে চুনকালি মাখিয়ে মহিপালের লোকজন ছেলেটাকে থানায় নিয়ে আসে। মহিপাল থানার ভিতরে গেলে বোনের মিসিং কমপ্লেন করতে আসা লোকটা মহিপালের লোককে বলে, আমার বোনও মুসলিম একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। মহিপাল লোকটাকে সাপোর্ট করে বলে, এর কেসটাও দেখেন। সিআই দেব বাধ্য হয়ে বলে, আচ্ছা আমি তার কেসটা দেখছি। লোকটা ছবি দিয়ে বলে, এটা আমার বোন কৃষ্ণা, বয়স 28। ইন্সপেক্টর আঞ্জলি ভাটি জিজ্ঞেস করে, তোমার বোন চিঠিতে কি লিখেছিল? লোকটা বলে, তার বোন লিখেছিল তার সাথে যে প্রেম করে ছেলেটা মুসলমান, অন্য ধর্মের ছেলে, তাই আমরা রাজি ছিলাম না, আর ছেলের পরিবারও রাজি ছিল না, সেজন্য ওরা পালিয়ে গেছে। কয়েকদিন আগে কৃষ্ণার প্রেমিকা আমাকে কল দিয়ে বলে ওরা বিয়ে করেছে। আমি কৃষ্ণার সাথে কথা বলতে চাইলে ছেলেটা বলে, আমি বাইরে আছি, বাসায় গিয়ে আপনার বোনের সাথে কথা বলিয়ে দিব। কিন্তু আজ 2 মাস হলো কৃষ্ণার সাথে কোনো কথা হয় না, ছেলেটার ফোনও বন্ধ। ভাতে জিজ্ঞেস করে, ছেলেটাকে তুমি কখনো দেখেছো? লোকটা বলে, না, আমি শুধু একদিন ছেলেটার নাম শুনেছিলাম, ইমরান। আর কৃষ্ণা যাবার সময় বাসা থেকে কিছু গহনা আর নিজের জমানো 40,000 টাকা নিয়ে গেছে। দেব লকআপে গেলে আলতাফ বলে, স্যার আমি তো কিছু করিনি, মহিপালের বন্ধু নিজের ইচ্ছায় আমার সাথে পালিয়েছে। দেব বলে, জানি আমি, কিন্তু তোকে যদি এখন ছেড়ে দেই বাইরে মহিপালের লোকজন তোকে মেরে ফেলবে। ভাটি কৃষ্ণার বাসায় যায়। কৃষ্ণার মা বলে, পালিয়ে বিয়ে করেছে সেটাই ভালো, নয়তো যৌতুক ছাড়া মেয়ের বিয়ে কিভাবে দিতাম। ভাটি কৃষ্ণার রুমে গেলে একটা ট্রাঙ্ক পায়। কয়েক মাস আগের কথা। কৃষ্ণা তখন ছোটখাটো একটা গার্মেন্টসে কাজ করত। একদিন তার মালিক তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারির জন্য জয়পুর পাঠায়। বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় গাড়ি নিয়ে একটা লোক এসে বলে, আপনি ওমদেবের বোন তৃপ্তি না? কৃষ্ণা না বললে লোকটা বলে, ও আসলে আপনি দেখতে একদম তৃপ্তির মতো, আপনি কি জয়পুর যাবেন? আমি সেদিকেই যাচ্ছি। কৃষ্ণা বলে, না আমি একাই যেতে পারবো। লোকটা যেতে গেলে তার গাড়ি স্টার্ট হয় না। এরপর দুজনেই বাসে করে জয়পুর রওনা দেয়। বাসের মাঝে কথায় কথায় তাদের দুজনের ভাব হয়ে যায়। সিন বর্তমানে আসে। রাতে সেই লোকটা নিজের বিছানা থেকে উঠে বাসার বাইরে আসে। বাসার বাইরে দাঁড়িয়ে থাকা একটা পিকআপ ভ্যানে উঠে দরজা লাগিয়ে দেয়। ভ্যানের একটা গোপন চেম্বার থেকে বেশ কয়েকটা ছবি বের করে। এই লোকটার নাম আনন্দ। পরের দিন সকালে আনন্দের ছোট ভাই শিবা তার নতুন গাড়ি নিয়ে আনন্দের বাসায় আসে। এরপর সবাই মিলে তাদের পুরনো বাসায় যায়। আজ তাদের মায়ের মৃত্যুবার্ষিকী। পূজার সময় আনন্দ তার বাবার দিকে কেমন যেন রাগের দৃষ্টিতে তাকায়। আসলে আনন্দের পূর্বপুরুষ সোনার ব্যবসা করত। দাদার কাছ থেকে বাবা, তারপর ছোট ভাই ব্যবসার হাল ধরে। কিন্তু আনন্দের বাবার ব্যবসার প্রতি কোনো আগ্রহই নেই। ছোটবেলা থেকেই সে পড়ালেখায় অনেক ভালো। সে এখন একটা কলেজ প্রফেসর। আর কলেজ ছুটির দিনগুলোতে নিজের একটা ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সবাইকে গল্পের মাধ্যমে শিক্ষা দিত। আনন্দের স্ত্রী বান্দানা একটা হোটেল ম্যানেজমেন্টে জব করে।
তাদের একটা ছেলে আছে, তার নাম কাপিস। কাপিস এখন ক্লাস 7-এ পড়ে। সিন শিফট হয় মান্ডাওয়া থানায়। এসপি দেবকে কল দিয়ে বলে মহিপাল ঠাকুর আসবে তার বোন রাজি ঠাকুরের কেস নিয়ে। ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আলতাফের নামে কিডন্যাপিং কেস ফাইল করো। দেব বলে, স্যার, আলতাফ তো নির্দোষ। রাজদি নিজের ইচ্ছাতেই ওর সাথে পালিয়েছিল। এসপি রেগে বলে, তোমার এই সততার চক্করেই আজ মার্ডওয়ার মতো খারাপ জেলায় তোমার পোস্টিং হয়েছে। যা বলছি সেটা করো। কাল আমি একটি টিম পাঠাবো, আলতাফকে আমার কাছে পাঠিয়ে দিবে। কিছুক্ষণ পর মহিপাল থানায় এসে খামে করে বেশ কিছু টাকা দিয়ে যায়। দেব ভাটিকে কল করে বলে আলতাফকে কাল এসপি স্যারের ওখানে পাঠাতে হবে। ভাটি বলে, স্যার, ওখানে পাঠালে আমাদের আর করার কিছু থাকবে না। দেব জানায় কাল থানায় আসলে এই বিষয়ে কথা বলবে। মাঝরাতে আনান ঘুম থেকে উঠে স্ত্রীর ফোন নিয়ে স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খোলে। ফোনের মেসেজগুলো চেক করে বুঝতে পারে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। রাতে এক কনস্টেবল আলতাফকে ওয়াশরুমে নিয়ে আসে। ঠিক তখনই মাস্ক পরে দুজন পাশের দেওয়াল টপকে কনস্টেবলকে একটা পাইপের সাথে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়। আলতাফ ওয়াশরুম থেকে বের হলে তার মাথায় বন্দুক তাক করে সামনে রাখা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। গ্রামের পথ পার হয়ে তারা হাইওয়ের রাস্তা ধরে। বেশ কিছু দূর আসার পর একটা ট্রাকের পাশে দাঁড়িয়ে আলতাফকে কিছু টাকা দিয়ে বলে, ওই ট্রাক ড্রাইভার তোকে মানালি নিয়ে যাবে। ওখানে গিয়ে চুপচাপ থাক, ভুলেও এখানে ফিরবি না। আলতাফ সেই ট্রাকে উঠে মানালি চলে যায়। একটু দূরে গিয়ে গাড়িটা পাশের ঝোপের মাঝে রেখে সেই দুজন গাড়ি থেকে নেমে আসে। এই দুজন আসলে ভাটি আর সিআই দেব। ওরা জানতো আলতাফ এখানে থাকলে ওকে মাহিপালের লোকজন মেরে ফেলবে, তাই তাকে বাঁচাতে দুজনে মিলে এই নাটকটা সাজায়। এসপি সংবাদ সম্মেলনে বলে, দুজন মাস্ক পরা লোক এসে কনস্টেবলকে মেরে আলতাফকে নিয়ে গেছে। গ্রাম থেকে বের হওয়ার সমস্ত পথে আমরা পুলিশ চেকপোস্ট বসিয়েছি। আলতাফকে খুব শীঘ্রই ধরে ফেলবো। এসপি পার্কিকে বলে, আলতাফের কেস এখন তুমি দেখবে, জলদি খুঁজে বের করো ওকে কে কিডন্যাপ করলো। এদিকে আনন্দ সাইবার ক্যাফেতে বসে একজনের সাথে ভিডিও কলে কথা বলছিল। মেয়েটা বলে, কি ব্যাপার রিচার্ড, তোমার মনটা আজ মনে হচ্ছে অনেক খারাপ, কি হয়েছে তোমার? আনন্দ বলে, আমাদের অফিসে একটা মেয়ে আছে, সে তার হাজবেন্ডের সাথে চিটিং করছে। তার হাজবেন্ড আবার আমার ছোটবেলার বন্ধু। বুঝতে পারছি না কি করব। মেয়েটা বলে, এত ভেবে কি হবে, তার সাথে কথা বলো। ওদিকে আনন্দের স্ত্রী প্রেম করছে আর এদিকে আনন্দ নিজের নাম বদলে অন্য মেয়ের সাথে প্রেম করছে। মেয়েটার সাথে কথা শেষ করে আনন্দ তার ভ্যান নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে। তারপর ট্রাঙ্ক থেকে বেশ কয়েকটা ফোন বের করে। একটা ফোনের সিম খুলে অন্য সিম লাগিয়ে কাউকে কল দেয়, কিন্তু মেয়েটা কল রিসিভ করে ভীষণ রেগে বলে, রামেশ, তুমি আমাকে আবারও কল দিয়েছো? আর একবার কল দিলে আমি পুলিশের কাছে যাব। আনন্দ ভয়ে বলে, না না, পুলিশের কাছে যেতে হবে না, আমি আর কল করব না। অপরদিকে ভাটি কৃষ্ণার গার্মেন্টসে যায়। যাদের সাথে সে কাজ করতো তাদেরকে জিজ্ঞেস করে কৃষ্ণা যার সাথে প্রেম করতো তাকে চেনে কিনা। একটা মেয়ে বলে, আমি শুধু ছেলেটির নাম জানি, তার নাম বিজয়। ভাটি বলে, ওর ভাইও বলেছে কৃষ্ণা একটা মুসলমান ছেলের সাথে পালিয়েছে। মেয়েটা বলে, ম্যাডাম, আমার মনে আছে কৃষ্ণা ওই ছেলেটার নাম বিজয়ী বলেছিল। থানায় আসলে পার্গি বলে, ভাটি ম্যাডাম, কৃষ্ণার ফোন রেকর্ড চেক করে দেখলাম সে রোজ রাত 12টার পর জাভেদ নামের কারোর সাথে কথা বলতো। দেবের কাছে গিয়ে এই দুজনের তর্ক বেঁধে যায়, কারণ দুইজন দুই নাম পেয়েছে, একজন জাভেদ আর আরেকজন বিজয়। পার্গি বলে, স্যার, কৃষ্ণার ভাই নিজেই বলেছে সে একটা মুসলিম ছেলের সাথে পালিয়েছে। ভাটি বলে, ওর ভাই তো ছেলেটার নাম ইমরান বলেছে, এই জাভেদের কথা কোথা থেকে আসলো? দেব ভাটিকে বলে, কৃষ্ণার ভাইয়ের কাছে কি ভালো করে জিজ্ঞেস করো ছেলেটার নাম কি। পার্গি বাইরে এসে মহিপালকে কল করে সব বলে দেয়, আর মহিপাল কৃষ্ণার ভাইকে কল দিয়ে বলে, তোর বোন জাভেদ নামের একজনের সাথে কথা বলতো, আমি এখন তাকেই ধরতে যাচ্ছি। তখনই ভাটি এসে বলে, কিরে, তুই বললি তোর বোন ইমরান নামের একজনের সাথে প্রেম করে, তার ফোন রেকর্ড বলছে জাভেদ নামের কারোর সাথে কথা বলতো, আর কৃষ্ণার বান্ধবী বলছে বিজয় নামের কারোর সাথে প্রেম করতো। লোকটা বলে, ম্যাডাম, আমি চেয়েছিলাম পুলিশ যেভাবেই হোক আমার বোনকে খুঁজুক, তাই মুসলিম ছেলের নাম বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে কোনো নির্দোষকে আমি বিপদে ফেলে দিলাম। আপনি সত্যি বলছেন, আমার বোন বিজয় নামের একজনের সাথেই প্রেম করত। আর একটু আগেই মহিপাল কল করে বলল ওরা জাভেদকে খুঁজতে যাচ্ছে। এ থেকে মহিপালের লোকজন জাভেদকে তুলে নিয়ে রেল লাইনের সাথে বেঁধে রাখে। তার অপরাধ মুসলমান হয়ে হিন্দু মেয়েকে কেন বিয়ে করলো?
পুলিশের জিপ দেখে মহিপাল তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু দেব তাদের কাউকে না দেখে তাদের টিম নিয়ে রেল ব্রিজের নিচে চলে যায়। একটু পর সেখান থেকে ভাটি যাওয়ার সময় মহিপালের পার্টির হলুদ কাপড় দেখে তার সন্দেহ হয়। দৌড়ে রেল লাইনে গিয়ে দেখে জাভেদকে বেঁধে রেখেছে। ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ভাটি জাভেদকে রেল লাইন থেকে সরিয়ে নেয়। থানায় এনে জাভেদকে জিজ্ঞেস করা হয়, প্রতি রাতে কৃষ্ণার সাথে তোমার কথা হতো, তারপরও বলছো কৃষ্ণাকে তুমি চেনো না। জাভেদ বলে, সিম কার্ড আমার নামে ছিল, কিন্তু সিমটা আমার বোন ব্যবহার করত। গত 6 মাস থেকে আমার বোন মিসিং। এই থানাতেই তার মিসিং রিপোর্ট করা আছে, কিন্তু 1 মাস থানায় ঘুরেও কোনো হদিস বের করতে পারেনি। যাবার সময় মায়ের সব গয়না আর 10,000 টাকা নিয়ে গেছে। ভাটি জিজ্ঞেস করে, হঠাৎ তোমার বোন পালিয়ে গেল কেন? জাভেদ জানায়, ম্যাডাম, ওর সাথে কারো সম্পর্ক ছিল, সেই ছেলের সাথেই পালিয়েছে। বাইরে এসে পার্গি বলে, স্যার, ও সবই সত্য বলছে, 6 মাস থেকেই ওর বোন মিসিং। ভাটি বলে, স্যার, এই কেসটাও তো কৃষ্ণার মতোই মনে হচ্ছে। দেব বলে, এই দুজনেরই গত 1 বছরের কল রেকর্ড বের করো। আনান তার ভাইয়ের জুয়েলারির দোকানে যায়। আনান জানায় এই সপ্তাহের ছুটিতে সে দূরের এক গ্রামে যাবে। শিব বলে, ভাইয়া, তুমি গরিবদের পড়াতে দূরের গ্রামে চলে যাও, আবার ফিরে এসে কলেজে জয়েন করো। বাসাতেও তো একটু সময় দাও। গ্রামের সবাই বলা বলি করছে ভাবির সাথে তার কলিগদের অ্যাফেয়ার চলছে। আনন্দ রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। দোকান থেকে বের হয়ে আনন্দ রাগে শিবের গাড়িতে চাবি দিয়ে দাগ কেটে দেয়। সে কিন্তু আগে থেকেই জানে তার স্ত্রীর অ্যাফেয়ার চলছে। পরের দিন সকালে বান্দানা তার কলিগ জয়কে ডেকে বলে, আনন্দের বাবা আমাদের কথা জেনে গেছে। সেদিন পূজাতে তার কথায় আমি বুঝে গেছি। জয় বলে, তুমি তাহলে আনন্দকে বলে দাও আমরা দুজন দুজনকে ভালোবাসি। বান্দানা বলে, তাহলে আমার ছেলেটার কি হবে? আর আনন্দ অনেক ভালো মানুষ, সে আমাকে এখনো কিছু বলেনি। সিন শিফট হয় থানায়। পার্গি কনস্টেবলের কাছ থেকে সেদিন আলতাফকে কিডন্যাপের ঘটনা শুনতে থাকে। পার্গি এই কেসের বর্তমান ইনচার্জ। কনস্টেবল বলে, ওরা আলতাফকে নিয়ে ওইদিকে গিয়েছিল। পার্গি একটু সামনে গিয়ে সেখানে একটা পেট্রোল পাম্প দেখতে পায়। পার্গি পাম্পের সিসিটিভি চেক করে দেখে ঘটনার একটু পরই একটা কার সেখান থেকে যাচ্ছে। পার্গি সেই ফুটেজ একটা পেন ড্রাইভে নিয়ে নেয়। আনন্দ তার বাবার কাছে এসে শিবের পাঠানো টাকাগুলো বাবাকে দিলে তার বাবা বলে, উপরওয়ালা শিবকে ভালো রাখুক, একমাত্র ওই ছেলেই আমার খেয়াল রাখে। আনন্দ সেখান থেকে ভেতরে রুমে গিয়ে ব্যাগ থেকে সোনার কিছু গয়না বের করে। ভেতরে রুমে গিয়ে গয়নাগুলোকে গলিয়ে একটা সোনার বার বানায়। এরপর ভ্যান নিয়ে মরুভূমির এক গ্রামে গিয়ে বাচ্চাদের পড়ায়। পড়ানো শেষ হলে সেখানে একটা লোক এসে তাকে বেশ কিছু টাকা দিলে আনন্দ সেই সোনার বারটা তাকে দিয়ে দেয়। আইটি অফিস থেকে ভাটিকে কল দিয়ে বলে, কৃষ্ণার ফোন গত 2 মাস ধরে রাজস্থানের আলাদা আলাদা জায়গায় অন হয়েছে। ভাটি বলে, যেখানে অন হয়েছে সব লোকেশন আমাকে পাঠিয়ে দাও। ভাটি কৃষ্ণার ফোন লোকেশনের সব হোটেলে গিয়ে কৃষ্ণার ছবি দেখিয়ে খোঁজ নেয়, কিন্তু কোথাও কৃষ্ণার খোঁজ পাওয়া যায় না। থানায় ফিরে সে নোটিশ বোর্ডে জাবেদের বোন ফাতেমার ডিটেইলস লেখে। পরের দিন সকালে আনন্দ সেজে গুজে খুব ভাব নিয়ে একটা মেয়ের সাথে দেখা করতে আসে। মেয়েটা বলে, কার্তিক, তোমার বাবার সাথে কথা বলেছো? খেয়াল করেছেন এই আনন্দ কিন্তু আলাদা আলাদা মেয়ের সাথে নাম বদলে ভিন্ন পরিচয়ে প্রেম করছে। তো বর্তমানে কার্তিক বলে, বড় বড় ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, ওরা অনেক যৌতুক দিতে চাচ্ছে, কিন্তু আমি বলে দিয়েছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমাদের সামনে এখন একটাই রাস্তা আছে, চলো পালিয়ে যাই। লাভ শেপের একটা স্পেশাল পিজা গিফট দিয়ে কার্তিক মেয়েটাকে পালানোর জন্য রাজি করে ফেলে। এদিকে থানায় আইটি অফিসার ভাটিক বলে, কৃষ্ণা আর ফাতেমার নাম্বার থেকে অন্য একটা মেয়ের নাম্বারে বারবার কল করা হয়েছে, যার সাথে কথা হয়েছে মেয়েটার নাম কিরান। ভাটি বলে, কিরানের ঠিকানা দাও, তবে আমার মনে হয় কিরানও বাসা থেকে পালিয়েছে। ভাটি বলে, ফাতেমার ফোন থেকে কৃষ্ণাকে কল করেছে, কৃষ্ণার ফোন থেকে কিরানকে কল করেছে, এখন নিশ্চয়ই কিরানের ফোন থেকে নতুন কাউকে টার্গেট করছে। ভাটি কিরানের বাসায় গিয়ে জানতে পারে কিরান গত 1 বছর আগেই বাসা থেকে পালিয়েছে। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। কিরান পালানোর পর
একবার কল দিয়ে বলেছিল আমি যাকে ভালোবাসি তার পরিবার যৌতুক ছাড়া ছেলে বিয়ে দিবে না, কিন্তু আমাদের তো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে পালিয়ে যাচ্ছি। কিয়ানের কল রেকর্ড দেখে পার্গি বলে এভাবে আরো কিছু নাম্বার পাওয়া গেছে। একজনের ফোন থেকে অন্যজনকে কল দিত, আর সবগুলো নাম্বারই মেয়েদের, কিন্তু এই ফোনগুলো মাঝে মাঝে অন করা হয়। দেব বলে সবাই আলাদা আলাদা শহরে গিয়ে এই মেয়েগুলোর খোঁজ করো। খোঁজ দিতে গিয়ে জানতে পারে সব মেয়েগুলোর পরিবারের একই কথা, মেয়েটা কারোর সাথে প্রেম করত, কিন্তু ছেলের পরিবার যৌতুক ছাড়া বিয়ে দিবে না, তাই পালিয়েছে। যাওয়ার সময় গয়না আর বেশ কিছু টাকা পয়সা নিয়ে গেছে। সবার খোঁজ নিতে নিতে 8 জন মেয়ে নিখোঁজের খোঁজ পাওয়া যায়। ভাটি দেবকে বলে স্যার মোট 8 জন মেয়ের খবর পেয়েছি, আর এই লোকটা সেই সব মেয়েদেরকে টার্গেট করছে যাদের পরিবার খুবই গরিব, হয়তো কেউ মেয়েদের ফাঁদে ফেলে বেঁচে দিচ্ছে। কেসের সব ডিটেলস নিয়ে সবাই এসপির কাছে যায়। আইটি অফিসার বলে স্যার এই পর্যন্ত 12টা নাম্বার পেয়েছি যারা একে অপরের সাথে এভাবেই মাকড়সার জালের মতো জড়িয়ে আছে। ভাটি বলে সবার বাসায় খোঁজ নিয়েছি, সবার কাহিনী একই, মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করত, একদিন সোনাদানা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, আর সবাই যেহেতু পালিয়েছে কেউই লজ্জায় পুলিশ কেস করেনি, শুধুমাত্র কৃষ্ণা এবং ফাতেমার পরিবারই মেয়ে মিসিং এর কেস করেছে। ভাটি এসপি অফিস থেকে থানায় ফিরে কনস্টেবলকে একটা ফাইল দিয়ে বলে সব মেয়েদের ছবি আর ডিটেলস আশেপাশের সব থানায় পাঠিয়ে দাও। প্রতিটা থানা, হাসপাতাল, রেল স্টেশনে সব জায়গায় মিসিং মেয়েগুলোর ছবি ছড়িয়ে দেওয়া হয়। খুঁজতে খুঁজতে মোট 12টি মেয়ের মিসিং রিপোর্ট পাওয়া যায়। পরের দিন থানায় ভাটি তার টিমের কনস্টেবলদেরকে বলে কাল আইটি অফিসার আরো 4টা নাম্বারে খোঁজ পেয়েছে, সব মেয়েগুলোর ঠিকানাগুলোতে গিয়ে খোঁজ করো, হয়তো এই মেয়েগুলো বাড়ি থেকে পালিয়েছে, তাদের ব্যাপারে যত তথ্য পাবে সব নিয়ে আসবে। এই নিয়ে মোট 16টা মেয়ের মিসিং কেস পাওয়া গেল। অপরদিকে পার্গি আলতাফের কেসের তদন্ত করতে গিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ে একটা গাড়ি দেখতে পায়। এই গাড়িটাই থানার পাশের পাম্পের সিসিটিভিতে দেখা গিয়েছিল। তার ধারণা থানা থেকে আলতাফকে কিডন্যাপ করতে সেদিন এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে। থানায় সবাই এই কেস নিয়ে আলোচনা করছিল, কি এমন হলো যে 16টা মেয়ে একইভাবে গায়েব হয়ে গেল। একটা মানুষ এত সহজেই এতগুলো মেয়েদেরকে কিভাবে গায়েব করলো। সিন চলে যায় 2 মাস আগে। মাঝরাতে কৃষ্ণার ফোনে কল আসলে ভাইয়ের নামে একটা চিঠি লিখে সে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। কৃষ্ণা বাসার বাইরে থাকা গাড়িতে ওঠে, আর সেই গাড়ির ড্রাইভিং সিটে আনন্দ বসা। হয়তো কৃষ্ণাকে সে অন্য কোনো পরিচয়ে পটিয়েছে। তার মানে এই সব মেয়েগুলো গায়েব হওয়ার পিছনের মাস্টার মাইন্ড আনন্দ। সিন বর্তমানে আসে, আর আনন্দ ফোনে একটা মেয়েকে বলে লতা পালিয়ে যাওয়ার ব্যাপারে কি ভাবলে। লতা বলে তুমি ঠিকই বলেছ, আমাদের পালিয়ে যাওয়াই উচিত। আনন্দ বলে তোমার এই সিদ্ধান্তে কখনো সন্দেহ জাগতে দিব না। আর অপরদিকে দেখা যায় থানা নোটিশ বোর্ডে 16টা মিসিং মেয়ের ছবি। হয়তো এরপর এখানে লতার ছবিও যোগ হবে, কিন্তু প্রশ্ন হলো কেন আনন্দ কেন এমন করছে, আর সেই মেয়েগুলোই বা কোথায়। ভাটিকে আইটি অফিসার কাশিম কল দিয়ে জানায় সিন্ধুয়া নামের একজনের নম্বর থেকে সাদিয়া নামের এক মেয়ের নম্বরে 2016 সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত রোজ কথা হতো। কাশিম জানায় সিন্ধুরার ঠিকানা দেওয়া কাশিমপুরের, কিন্তু গত 2 বছর যাবৎ সিমের লোকেশন জয়পুরে দেখাচ্ছে। ভাটি সিন্ধুরাকে কল করলে সিন্ধুরা বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকায় কল রিসিভ করে না। ভাটি কনস্টেবলকে বলে ফোনের লোকেশনে গিয়ে সিন্ধুরার খোঁজ নিতে। কনস্টেবল সিন্ধুরার বাসায় গিয়ে জিজ্ঞেস করলে বাসার মহিলাটি জানায় সেখানে সিন্ধুরা নামে কেউ থাকে না, কিন্তু মজার বিষয় হলো সেই বাসাতেই সিন্ধুরা এবং তার স্বামীর ছবি দেখা যায়। এদিকে হাসপাতালের মর্গের ইনচার্জ বোর্ডে কৃষ্ণার নিখোঁজ পোস্টার দেখে ভাটিকে কল দিতেই ভাটি এবং দেব মর্গে আসে। মর্গের ইনচার্জ জানায় 2 মাস থেকে লাশ পড়ে আছে, কেউ শনাক্ত করতে আসেনি, আর 2 দিন পরেই তারা লাশ পুড়িয়ে ফেলতো। মেয়েটাকে বিয়ের পোশাকে পাওয়া গিয়েছিল, হয়তো কেউ বিয়ের কথা বলে ধোকা দিয়ে চলে গেছে, তাই আত্মহত্যা করেছে। ভাটি ফরেন্সিক রিপোর্ট দেখে জানায় কৃষ্ণা সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগের রাতে সে কারোর সাথে হোটেলে ছিল। পুলিশের ধারণা বয়ফ্রেন্ড বিয়ের কথা বলে ধোকা দেওয়ায় আত্মহত্যা করেছে। পার্গি বলে এটা যে আত্মহত্যা সেটা তো নিশ্চিত, কারণ ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভাটি বলে প্রশ্ন হলো সাইনাইড তো এত সহজলভ্য না, তাহলে সাইনাইড পেল কোথায়। ভাটি সিন্ধুয়াকে কল দিলে সিন্ধুয়া জানায় সে এই বিষয়ে কিছুই জানে না বলেই কল কেটে দেয়। ভাটি আবারও কল দিলে দেখা যায় সিন্ধুরা কোনো কারণে খুব ভয় পাচ্ছে,
হঠাৎ সে স্বামী থেকে লুকিয়ে আত্মহত্যা করতে চায়, কিন্তু তখনই ছেলের কথা মনে পড়ায় নিজেকে সামলে নেয়। আজ ছুটির দিন, তাই আনন্দ তার শিক্ষা সফরে বের হবে। আনন্দের ছেলে কাপিস আনন্দের সাথে যেতে চাইলে আনন্দ মানা করে দেয়। আনন্দ ভ্যানের দরজা খোলা রেখে তার স্ত্রী বান্দার সাথে কথা বলতে গেলে কাপিস একটা বাক্স খুলে দেখে সেখানে অনেক মোবাইল। সে সেখান থেকেই একটা মোবাইল নিয়ে নেয়। ভান্দানা আনন্দকে বলে, তুমি ফিরলে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আনন্দ তার পরবর্তী শিকার লতাকে কল দিয়ে বলে, হোটেল বুক করেছি, আজ রাতে ওখানে থেকে আগামীকাল সকালে বিয়ে করে তোমার পরিবারকে কল দিয়ে জানিয়ে দিব। লতার কল কেটে ডায়েরি থেকে নাম্বার বের করে আরতিকে কল দেয়। কথায় কথায় আনন্দ আরতিকে তার জালে ফাঁসায়। কিছুক্ষণ পর আনন্দ তার বাবার কাছে গিয়ে শিবের পাঠানো টাকা দিতেই বাবা আনন্দের স্ত্রীর হোটেলের কোনো কর্মচারীর সাথে সম্পর্কের কথা তুলে আনন্দকে অনেক উল্টাপাল্টা শোনায়। তার মতে শিবই তার একমাত্র যোগ্য ছেলে। আনন্দ নিজের স্ত্রীকেও নিয়ন্ত্রণ করতে পারে না, আবার বউয়ের টাকায় খায়। আনন্দ রাগ করে উঠে চলে যায়। ভাটি সিন্ধুরার লোকেশন ট্রেস করে সিন্ধুরার বাসায় আসলে সিন্ধুরা জানায় সে 2016 সালে হোস্টেলে থাকতো। অনেক মেয়েই তার ফোন নিয়ে কথা বলতো, তাদের মধ্যে কেউ তার ফোন নিয়ে হয়তো অন্য মেয়েদেরকে কল দিত, সে কিছুই জানে না। ভাটি নিজের নাম্বার দিয়ে বলে আর কিছু মনে পড়লে কল দিতে। থানায় ফিরে ভাটি দেবকে বলে, স্যার আমি নিশ্চিত সিন্ধুরা কিছু লুকাচ্ছে, ওর সাথে আরেকবার কথা বললে নিশ্চিত হতে পারবো। তখনই পার্গির শ্বশুর পার্গির স্ত্রীর বাচ্চা হবে সেই খুশিতে থানায় মিষ্টি দিয়ে গেলে পার্গির খুব রাগ হয়। রাতে সে বাসায় ফিরে স্ত্রীকে বলে সে এই নিষ্ঠুর দুনিয়াতে একটি বাচ্চাকে এনে তার জীবন নষ্ট করতে চায় না, তাই বাচ্চা নষ্ট করে ফেলো। পার্গির স্ত্রী তাতে মোটেও রাজি না। আনন্দ নিজের ফোন চার্জে রেখে লুকিয়ে বাবার বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়। এরপর একটা হোটেলে এসে ভুয়া আইডি কার্ড দেখিয়ে কার্তিক শর্মা পরিচয়ে হোটেলে ওঠে। কিছুক্ষণ পর সেখানে লতা আসে। লতার বিশ্বাসের সুযোগ নিয়ে উল্টাপাল্টা ছবি তুলতে শুরু করে। পরের দিন সকালে নিজের ভ্যানে করে বাসায় ফিরে আসে। অপরদিকে পুলিশ একটা পাবলিক টয়লেটে লতার লাশ পায়। আনন্দ বাসায় ফিরলে তার স্ত্রী বলে, কাপিস স্কুল থেকে ফেরার আগে তোমাকে কিছু বলতে চাই। হোটেলে জয় নামে একজন কাজ করে, আমি তাকে ভালোবাসি, তোমার সাথে আমার আর থাকা সম্ভব না। আনন্দ তো এগুলো আগে থেকেই জানে, তবুও সে কেবল জেনেছে এমন নাটক করে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, যা হয়েছে সব ভুলে যাও। ভাটি এবং পার্গি ঢোলপুর থানা থেকে মিসিং হওয়া আর একটা মেয়ে গুড়িয়ার ব্যাপারে তথ্য নিয়ে এসে দেবকে জানায়। গত বছর তারা গুড়িয়ার লাশ পেয়েছিল, কেউ লাশ শনাক্ত করতে আসেনি, তাই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। গুড়িয়া বিয়ের কাপড় পরা ছিল আর টয়লেটে গিয়ে সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছে। সেও হোটেলে কারোর সাথে ছিল। বাসা থেকে বের হওয়ার সময় গুড়িয়াও কৃষ্ণার মতো চিঠি রেখে গিয়েছিল। দেব বলে, সব যেহেতু একই রকম, তাহলে বাকি যে মেয়েগুলো মিসিং তাদের বিষয়ে খোঁজ নাও। গত 6 বছরে সব কেস ফাইল ঘেটে দেখো এমন কতগুলো মিসিং রিপোর্ট আছে। আশেপাশের সব থানা থেকে মিসিং কেস ফাইল আনা হয়। একই প্যাটার্নে আত্মহত্যা করা মেয়েদের লিস্ট বাড়তে থাকে। ভাটি সবার ছবি এক জায়গায় করে এবং ক্রাইম সিনে পাওয়া সব প্রমাণগুলো নিখোঁজ মেয়েদের পরিবারকে দেখালে তারাও এক এক করে মেয়েদেরকে শনাক্ত করে। দেব বলে, এতগুলো মেয়ে মারা গেল অথচ এটা নিয়ে কেউ কোনো কথাও বলল না। ভাটি জানায়, স্যার এই মেয়েগুলো সবাই গরিব পরিবারের আর নিচু জাতির, তাই তাদের হারিয়ে যাওয়া বা মৃত্যুতে কারো কিছুই যায় আসে না। এখানে উঁচু জাতির কেউ থাকলে তা নিয়ে ঝড় শুরু হয়ে যেত। যে এই মেয়েদেরকে টার্গেট করছে সে ভালো করে জানে নিচু জাতের মেয়ের কিছু হলে তা নিয়ে কেউ কোনো সমস্যা করবে না। মিডিয়ায় প্রচার হয়ে যায় মান্ডাওয়ার অনেকগুলো মেয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করছে। এসপি আসলে দেব এবং ভাটি জানায় এই পর্যন্ত 27টা মেয়ে মারা গেছে, যাদের প্রত্যেকের বয়স 28 থেকে 35। তাদের যৌতুকের জন্য বিয়ে হচ্ছিল না, আর লাশ পাওয়ার পর তাদের মোবাইল ব্যবহার করে অন্য ভিকটিমদের কল দেওয়া হচ্ছিল। সিনিয়র বলে, তাহলে এটা কি কোনো গ্যাংয়ের কাজ? ভাটির ধারণা এই খুনগুলো একজনই করছে, এই জন্যই সে ধরা পড়ছে না। গ্যাংয়ের কাজ হলে কেউ না কেউ ভুল করতো। সিনিয়র রেগে বলে, তোমার সব থিওরি বাদ দাও, মিডিয়াকে জানাবে এটা গ্যাংয়ের কাজ। এসপি পার্গিকে বলে, আলতাফের কেস সমাধান করলে তাকে জয়পুরে প্রমোশন দেওয়া হবে। এসপি যেতেই ভাটি দেবের কাছে ক্ষমা চেয়ে বলে, স্যার আমার এক স্যার আছে যে ক্রিমিনাল মাইন্ড খুব ভালো হয়ে বুঝে, আমি এই কেসের ব্যাপারে তার সাথে কথা বলে খুনির একটা প্রোফাইল বানিয়ে সে অনুযায়ী সাসপেক্ট লিস্ট বানিয়ে ফেলবো।
ভাটি ক্রিমিনাল স্পেশালিস্ট আনসারির সাথে কথা বলতে গেলে আনসারি সব কেসের ফাইল দেখে বলে, তুমি ঠিক বলেছ, খুনি একজনই। এই খুনি আসলে একজন ক্লাসিক সাইকোপ্যাথ। মেয়েদের প্রতি ঘৃণা তার এই খুনগুলোর প্রধান কারণ। এত বছর যাবত এতগুলো খুন করার পরও এই জন্য ধরা পড়েনি কারণ সে খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এবং সম্মানের কোনো চাকরি করছে। হতে পারে সে বিবাহিত, এমনকি তার বাচ্চাও আছে। ভাটি জিজ্ঞেস করে, তাহলে বিষ দিয়েই কেন মারছে, আর সাইনাইড বা কেন ব্যবহার করছে, যেখানে বাজারে অনেক প্রকারের বিষ পাওয়া যায়? আনসারি জানায়, এই খুনির চরিত্র এমন যে সে কষ্ট দিয়ে মারতে চায়, কিন্তু তাদের কষ্ট সামনাসামনি দেখার সাহস নাই। আর যেহেতু সে সাইনাইড ব্যবহার করছে, তাহলে সে হয়তো সোনার দোকানে কাজ করে, নয়তো কোনো কীটনাশকের কারখানায়। ভাটি বলে, স্যার, 2 থেকে 1টা খুন বাদে বাকিগুলো ছুটির দিনে করা হয়েছে। আনসারি জানায়, সপ্তাহে 5 দিন সে কাজ করে আর ছুটির দিনেই খুনগুলো করছে। আনসারির সাথে কথা শেষে ভাটি সিন্ধুর সাথে কথা বলতে আসলে দেখে বাসায় কেউ নেই। সিন্ধু ডক্টরকে জানায় 2 বছর আগে তার যেমন প্যানিক অ্যাটাক হতো সেটা আবার শুরু হয়েছে। সিন্ধু ডক্টর থেকে ওষুধ নিয়ে চলে আসে। ভাটি কাসিমকে তার রুম দেখিয়ে দেয়। কাসিম এখন থেকে এই কেসে আইটি রিলেটেড বিষয়ে সাহায্য করবে। কাসিম কম্পিউটার ঠিক করছিল আর ভাটি ফাইল রাখতে গিয়ে দেখে লতা নামের একজন মিসিং। তার মোবাইল গত 4 দিন যাবৎ বন্ধ। ভাটি নোটিশ বোর্ডে গিয়ে 4 দিন আগে মৃত মেয়েটির ছবি দেখে শিওর হয় এটাই লতা। রাতে জয় হোটেলের সুইমিং পুলে গোসল করে রুমে গিয়ে হেয়ার ড্রায়ারের সুইচ অন করতেই শক খেয়ে সেখানেই মারা যায়। এই কাজটাও আনন্দের। আনন্দ হোটেলের স্টেপ সেজে হেয়ার ড্রায়ারের ফাংশন বদলে দিয়েছিল যেন জয় ধরতেই শক খায়। আনন্দ নিজের স্ত্রীর সাথে অ্যাফেয়ারের সাজা এভাবেই জয়কে দিয়ে দিল। পার্গে জয়ের লাশ মর্গে পাঠায় আর হেয়ার ড্রায়ার চেক করার জন্য ল্যাবে পাঠায়। ভান্দানাকে হোটেল থেকে কল দিয়ে জানানো হয় জয় মারা গেছে। আনন্দ ভালো সাজার অভিনয় করে ভান্দানাকে সান্ত্বনা দেয়। কি ভয়ানক লোকটা। আনন্দ রিচার্ড সেজে মারিয়ামকে জয়ের দুর্ঘটনার বিষয়ে এমন ভাবে বলে যেন সে খুব কষ্ট পেয়েছে। জয় তার খুব ভালো বন্ধু ছিল। লোকটা ভয়ানক অভিনয় পারে। অপর পাশের মানুষ কখনো একে সন্দেহ করবে এটা অসম্ভব। স্কুলে পীয়ূষ কাপিসের সাথে মারামারি করলে কাপিসের পকেট থেকে আনন্দের মোবাইল পড়ে যায়। পীয়ূষ মোবাইলটি নিয়ে পরের দিন বাসা থেকে চার্জার এনে মোবাইল চার্জে দিয়ে অন করতেই কাসিমের কাছে অ্যালার্ট চলে যায়। কাসিম সাথে সাথে ভাটিকে জানালে ভাটি এবং দেব তাদের টিম নিয়ে স্কুলে যায়। একে একে স্কুলের সব রুম চেক করতে করতে একটি রুমে পীয়ূষের সাথে তার নিজের ছেলেকেও দেখে ওই মোবাইলে খারাপ ভিডিও দেখছে। সে তাড়াতাড়ি মোবাইল নিয়ে পীয়ূষকে জিজ্ঞেস করে সে মোবাইল কোথায় পেয়েছে। এরপর কাপিসকে প্রিন্সিপালের রুমে আনা হলে কাপিস ভয়ে ভয়ে তার বাবার ভ্যানের কথা বলে দেয়। সাথে সাথে এটাও জানায় সেখানে আরো মোবাইল আছে। বাবা মানা করেছিল ভ্যানের কিছুতে হাত দিতে। দেব বলে, আনন্দের সাথে আমার কথা হয়েছিল, লোকটা অনেক ভদ্র, মনে হয় না এসব করতে পারে। ভাটি বলে, স্যার, এই ধরনের খুনি এমনই ছদ্মবেশে থাকে, তাই সহজে ধরা যায় না। পার্গি আনন্দকে তার কলেজ থেকে ধরে আনে। আনন্দ জিজ্ঞেস করে তাকে এখানে কেন আনা হয়েছে। ভাটি মোবাইল দেখিয়ে বলে, এটা চেনেন? দেব জানায় কাপি সেই মোবাইল তার ভ্যানে পেয়েছে। আনন্দ খুব সাবলীল ভাবেই বলে, আমি আসলে ওই বাক্সটাতে কুড়িয়ে পাওয়া জিনিস রেখে দিই, কেউ খুঁজতে আসলে দিয়ে দিই। ভাটি জিজ্ঞেস করে, এটা কোথায় পেয়েছেন? আনন্দ জানায় 1 বছর আগে ডিলোয়ে শিশুদের পড়াতে গিয়ে পেয়েছিলাম। ভাটি আনন্দকে বলে নিজের নাম্বার এবং ওই দিন সেখানে কে কে ছিল তাদের নাম লিখে দিতে। দেব এবং ভাটি সাইডে গেলে দেব বলে, আমার তো কি সন্দেহ হচ্ছে না। ভাটি বলে, স্যার, খুনির সাথে এই প্রোফাইল মিলে যাচ্ছে। তাছাড়াও আনন্দ প্রতি সপ্তাহে ছুটি দিনের শিক্ষা সফরে যায়। না জানি শিক্ষা সফরের নামে কি করে বেড়াচ্ছে। ভাটি আনন্দকে নিয়ে তার বাসায় আসে ভ্যান সার্চ করতে, কিন্তু ভ্যান সার্চ করে কিছুই পায় না। আসলে গত রাতে আনন্দ তার বাক্স থেকে মোবাইল নিতে গিয়ে লক্ষ্য করে সেখানে একটি মোবাইল মিসিং। তাই বাক্স থেকে সব মোবাইল সরিয়ে এই মেয়ে 2টা মোবাইল রেখে দেয় আর মেয়েদের যে ছবি ছিল সেগুলো সরিয়ে ফেলে। এই জন্য পুলিশ কিছুই পায় না। আনন্দ জানায় তার এই ভ্যান ভানু নামের একজন পরিষ্কার করে, আগামীকাল তাকে থানায় পাঠিয়ে দিবে। ভান্দানা আনন্দের কাছে জানতে চায় পুলিশ কেন আসলো। আনন্দ বলে, একটা মোবাইল কুড়িয়ে পেয়েছিলাম, হয়তো মোবাইলটা দিয়ে কোনো খারাপ কাজ করা হয়েছিল। এদিকে থানায় কনস্টেবল জানায় আনন্দের কল রেকর্ডে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, আর ভ্যানে পাওয়া মোবাইলটিও 3 বছর যাবৎ বন্ধ ছিল।
ভাটি বলে এটা তো জানা কথা, কারণ খুনি কখনোই তার মোবাইল ব্যবহার করে না, সে ভিকটিমদের মোবাইল ব্যবহার করত। ভাটি কাশিমকে বলে মেয়েদের লাশ যেই যেই এলাকায় পাওয়া গেছে তার আশেপাশে কোথাও আনন্দের ফোনের লোকেশন পাওয়া যায় কিনা দেখো। আনন্দ ভুয়া আইডি কার্ড দেখিয়ে মাহেশের নামে সিম নিয়ে তার পরবর্তী টার্গেট আরতিকে কল দিয়ে বলে তার মোবাইল বাবা নিয়ে গেছে, কারণ সে বাবাকে বলেছে সে বিয়ে করলে আরতিকেই বিয়ে করবে। তার বাবা শহরের অনেক শক্তিশালী হওয়ায় তার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে, তাই আরতি যে নাম্বার ব্যবহার করে সেটা বন্ধ করে দিতে সে নতুন সিম পাঠাবে। আর কোনো পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসলে সে যেন কিছু না বলে। এরপর আনন্দ ভানুকে 10,000 টাকা দিয়ে বলে পুলিশকে তা জানানোর দরকার নেই যে মোবাইল গায়েব হওয়ার বিষয়ে তোকে আমি আগেই জিজ্ঞেস করেছিলাম। বুঝিস তো এত স্টুডেন্ট সামলাতে হয়, বারবার এমন থানায় যাওয়া আসার সময় নেই। কি সাংঘাতিক খুনি, সব সময় ঠান্ডা মাথায় থাকে আর কি ঠান্ডাভাবে সব সামলে নেয়। এই জন্যই কেউ তাকে সন্দেহ করতে পারে না। দেব বাসায় আসলে তার ছেলে অনেক ভয়ে ভয়ে থাকে, কিন্তু দেব এসে ছেলেকে বোঝায় যে এই বয়সে এইসব বিষয়ের প্রতি আগ্রহ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই আগ্রহকে পাত্তা দিলে তোমার ভবিষ্যৎও নষ্ট হতে পারে। তাই তোমার কিছু জানা থাকলে বা কোনো ভুল হয়ে গেলে আমাকে জানিও। আপনাদেরই বলছি, ছোট বাচ্চাদের এভাবেই শিক্ষা দিতে হয়, কারণ ভুল সবাই করে। তাদেরকে বকলে তারা সেই বিষয়ের প্রতি আরো বেশি ঝুঁকে যায়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। পার্গি এবং তার স্ত্রীর মধ্যে বিভেদ বাড়তেই আছে, আর প্রমোশনের লোভে সে আলতাফের কেসের সিসিটিভি ফুটেজ ভালো করে দেখতে থাকে। আনসারিকে আনন্দের ভিডিও দেখিয়ে ভাটি বলে এই লোকের ভ্যান, মোবাইল সব খুঁজেও কোনো প্রমাণ পায়নি। আনসারি বলে তুমি এটা খোঁজ নাও সে সাইনাইড কোথায় পাচ্ছে, আর মেয়েদেরকে বিষ খাওয়ার জন্য কিভাবে রাজি করায়, কারণ এদের মৃত্যু যে সুইসাইড নয় বরং খুন, সেটা কিভাবে প্রমাণ করবে। ভাটি বলে স্যার আপনি শিখিয়েছিলেন সিরিয়াল কিলার সব সময় ক্রাইম স্পট থেকে ট্রফি হিসাবে কিছু নিয়ে যায়, যেটা তাকে ভিকটিমদের কথা মনে করায়। তাহলে সে এই ট্রফিগুলো কোথায় রাখে? আনসারি জানায় খুনি এমন জায়গায় বেছে নেয় যেটা সবার চোখের সামনেই থাকবে, কিন্তু কেউ কখনো ভাবতেও পারবে না। ভাটির আনন্দের ভ্যানের কথা মনে পড়ে। ভাটি রাতে লুকিয়ে আনন্দের বাসায় এসে হেয়ার ক্লিপ দিয়ে আনন্দের ভ্যানের তালা খুলে সার্চ করে বের হতে গেলেই আনন্দ ভাটিকে ভ্যানে আটকেই ভ্যান চালিয়ে থানায় এনে দেবকে বিচার দেয়। আনন্দ বলে এখন যদি আমার ভ্যানে প্রমাণ রেখে আমাকে ফাঁসানো হয় আমি কি করতাম, আপনি ওনার বিরুদ্ধে কমপ্লেন লিখুন। দেব আনন্দকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়, আর ভাটিকে বলে এরপর এমন কোনো কাজ করলে তাকে এই কেস থেকে বের করে দেওয়া হবে। এদিকে প্রথমে দেখানো মহিপালের বোন রাজনী দরজার কবজা খুলে বাসা থেকে 1,00,000 টাকা নিয়ে আবারও পালিয়ে যায়। ঠাকুর এবার নিজের মেয়ের বিরুদ্ধেই চুরির মামলা করে। ভাটি জেলা অফিসে গিয়ে খোঁজ নেয় যে কেউ যদি ব্যবসায়িক কারণে সাইনাইড কিনতে চায় তাহলে কি করতে হবে। অফিসার জানায় সরকারের অনুমতি নিয়ে সকল ক্রেতা এবং বিক্রেতার লাইসেন্স রাখা লাগবে এবং তা অন্য কারো কাছে বেচতে হলে তার রেকর্ড রাখা লাগবে। যারা লাইসেন্স নিয়েছে ভাটি তাদের নামের লিস্ট নেয়। ভাটি দেব এবং পার্গিকে জানায় যে যে লোকেশনে লাশ পাওয়া গেছে সেই লোকেশনের 50 থেকে 100 রেডিয়াসে আনন্দের ফোনের লোকেশনও পাওয়া গেছে। 3টা লাশ বাদে বাকি লাশগুলো ছুটির দিনেই পাওয়া গেছে। তার মানে এই 3 দিন আনন্দ নিশ্চয়ই কলেজ থেকে ছুটি নিয়েছিল। পার্গি জানায় কলেজে তার একজন পরিচিত আছে। ভাটি খোঁজ দিতে বলে এই 3 দিন কি আনন্দ ছুটি নিয়েছিল কিনা, আর কলেজের ল্যাবে সাইনাইড পাওয়া যায় কিনা, আর পাওয়া গেলে সেটা আনন্দের নেওয়ার অনুমতি আছে কিনা। পার্গি এবং দেব যেতেই ভাটি সিন্দুরার অ্যাকাউন্ট ঘেটে সিন্দুরার স্বামী সাগরের বিষয়ে বিস্তারিত তথ্য নেয়। এদিকে সিন্দুরা খবরে মান্ডওয়ারের মেয়েদের রহস্যময় আত্মহত্যার বিষয়ে জানতে পেরে কেমন জানি অস্বাভাবিক হয়ে যায়। তখনই ভাটি এসে দরজায় বেল দেয়, কিন্তু সিন্দুরা ব্লেড দিয়ে হাত কেটে নেয়। ভাটি ঘরের ভেতর থেকে কারো সাড়া না পেয়ে চলে যায়। আনন্দ শহর থেকে দূরে একটি ইটভাটায় এসে তার কাছে থাকা মোবাইল আর ভিকটিমদের সব ছবি পুড়িয়ে দেয়। সে স্থান থেকে দূরে একটা ঝিলের কাছে এসে কি যেন ফেলে দেয়। পরের দিন সকালে ঝিলের সব মাছ মরে ভেসে ওঠে, অর্থাৎ আনন্দ ঝিলে সাইনাইড ফেলেছিল। আনন্দ একটি মন্দিরে এসে বয়স্ক এক লোককে ফলো করে। লোকটি তার লাঠি রেখে মন্দিরের ভিতরে গেলেই আনন্দ ইচ্ছা করে লাঠি ধাক্কা দিয়ে ফেলে উঠানোর বাহানায় লাঠির প্যাচ ঢিলা করে দেয়। লোকটি মন্দির থেকে বের হয়ে লাঠির সাহায্যে সিঁড়ি থেকে নামতে গেলেই প্যাচ ঢিলা হওয়ার কারণে সে সিঁড়ি থেকে পড়ে যায়। আনন্দ হঠাৎ এই লোকের পিছনে কেন লাগলো কে জানে। ভাটি সিন্দুরার স্বামী সাগরের অফিসে এসে জানতে পারে সাগর কয়েকদিন থেকে অফিসে আসেনি, তার
ফোনও বন্ধ। ভাটি সাগরের নম্বর নিয়ে সিন্দুরার বাসায় এসে তাদের প্রতিবেশীর কাছে যায়। প্রতিবেশী জানায় সিন্দুরাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু সে হাসপাতালের নাম জানে না। ভাটি পাশের জয়পুর হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সেখানে সিন্দুরা নেই। থানার কনস্টেবল পার্গিকে জয়ের সেই হেয়ার ড্রায়ারের রিপোর্ট দিলে পার্গি দেবকে জানায়, স্যার, ল্যাব রিপোর্ট অনুযায়ী ড্রায়ারের ফাংশন বদলে দেওয়া হয়েছিল। তার মানে এটা দুর্ঘটনা না, বরং এটা খুন। দেব পার্গিকে হোটেলে গিয়ে জয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা খোঁজ নিতে বলে। পার্গি ভান্দানাকে জয়ের বিষয়ে জিজ্ঞেস করলে ভান্দানা জয়ের সাথে তার প্রফেশনাল সম্পর্কের বিষয়ে জানালেও নিজের সাথে জয়ের সম্পর্কের বিষয়টি লুকিয়ে যায় এবং জয়ের বন্ধু সঞ্জয়কেও তার এবং জয়ের বিষয়ে বলতে মানা করে, কারণ এতে তার বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। পার্গি সঞ্জয়কে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় জয়কে কে খুন করতে পারে? সঞ্জয় অবাক হয়ে যায়, কারণ সে জানতো জয় দুর্ঘটনায় মারা গেছে। তবুও সঞ্জয় ভান্দানার বিষয়টি লুকিয়ে যায়। পার্গি সঞ্জয়কে তার নাম্বার দিয়ে বলে কিছু মনে পড়লে তাকে কল দিয়ে জানাতে। পার্গি রাজনীর কেসের তদন্তে আসলে দেখে নিজেরই বাসায় রাজনীকে পশুর মতো ট্রিট করা হতো। ঠাকুর জানায় রাজনীকে বাসায় এনে বাসার ভিতরের কোনার ছোট্ট একটা রুমে আটকে রাখা হয়েছিল। আনন্দ মাহেশ সেজে তার পরবর্তী টার্গেট আরতিকে কল দিয়ে বলে তাকে আজ রাতেই বাসা থেকে পালিয়ে আসতে হবে, কারণ মাহেশের পরিবার একবার মাহেশকে ধরতে পারলে তাদের আর বিয়ে হবে না। আনন্দ বলে সে আরতিকে নতুন সিম পাঠাবে। আরতি যেন নম্বর বন্ধ করে রাখে, কারণ আনন্দের বাবার সাথে পুলিশের ভালো যোগাযোগ আছে। পুলিশ আরতির নাম্বার ট্রেস করতে পারে। আর আরতির বাসায় পুলিশ এসে কিছু জিজ্ঞেস করলে আরতি যেন মাহেশের বিষয়ে কিছু না বলে। হোটেলের অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছে। আরতিও সরল বিশ্বাসে আনন্দের সব কথা মেনে নেয়। ভাটি জয়পুরের সব হাসপাতালে কল দিয়ে সিন্দুরা নামের কোনো রোগী আছে কিনা খোঁজ নিলে জানতে পারে সিন্দুরা পাশের একটা জেনারেল হাসপাতালে ভর্তি। ভাটি তাড়াতাড়ি জেনারেল হাসপাতালে যায়। ডক্টর জানায় 2 থেকে 4 দিন পর আসতে, কারণ সিন্দুরা আত্মহত্যার চেষ্টা করেছিল। এখন সে আইসিইউতে ভর্তি আছে। ভাটি সাগরের সাথে কথা বলতে আসলে জানতে পারে ভাটি সিন্দুরার সাথে আগেও কথা বলতে এসেছিল। এই বিষয়ে সিন্দুরা সাগরকে কিছুই জানায়নি। ভাটি জানায় সাইনাইড খেয়ে মেয়েদের রহস্যজনক আত্মহত্যার একটা কেস চলছে। 2016 সালে সাদিয়া শেখ নামের এক মেয়ে সাইনাইড খেয়ে আত্মহত্যা করে। সিন্দুরার ফোন থেকে সেই মেয়ের নাম্বারে কথা হতো। সিন্দুরার বাবা বলে সিন্দুরা কিছুই জানে না, আপনি যেতে পারেন। বেচারি অনেক কষ্টে তার অতীত ভুলে সামনে এগিয়েছে। এখন সে স্বামীর সাথে সুখেই আছে। ভাটি বলে যে সুখে থাকে সে কখনোই আত্মহত্যা করে না। সাগর বুঝতে পারে সিন্দুরার অতীতের কোনো বিষয় তার কাছে লুকানো হয়েছে। ভাটি সাগরকে তার নাম্বার দিয়ে চলে আসে। ভাটি চলে যেতেই সিন্দুরার বাবা সাগরকে সিন্দুরার অতীত সম্পর্কে সব জানিয়ে দেয়। পার্কে আনন্দের কলেজ থেকে খোঁজ নিয়ে জানায় কলেজে সাইনাইড নেই, তবে আনন্দ যেদিন যেদিন ছুটি নিয়েছে সেই দিনই কারো না কারো লাশ পাওয়া গেছে। দেব বলে এইসব দিয়ে আমরা কখনোই প্রমাণ করতে পারবো না আনন্দই খুনি। আমাদের কোনো সলিড প্রমাণ লাগবে। আর প্রশ্ন সেই একই জায়গায় আটকে আছে, আনন্দ মেয়েদেরকে সাইনাইড খাওয়ানোর জন্য রাজি কিভাবে করাতো। এদিকে সঞ্জয় পার্গিকে কল দিয়ে জানায় জয় এবং ভান্দানার সম্পর্ক চলছিল। পার্গি ভাটিকে জানায় আনন্দের স্ত্রীর ভান্দানার সাথে জয়ের সম্পর্ক ছিল। ভাটি ভান্দানার সাথে কথা বলতে গেলে ভান্দানা প্রথমে স্বীকার না করলেও পরে জানায় সে নিজেই জয়ের সাথে সম্পর্কের বিষয়টি আনন্দকে জানিয়েছিল। আনন্দ অনেক কান্না করেছিল, সে এক প্রকার শকে ছিল। ভাটি বলে আপনার স্বামীকে জানানোর 1 সপ্তাহ পরই জয়ের রহস্যজনকভাবে মৃত্যু হয়। আপনার কি বিষয়টা সন্দেহজনক মনে হয়নি? ভান্দানা বলে দেখেন, আমার স্বামী খুবই ভালো মানুষ, ও তো একটা পোকাও মারতে পারে না, সে কিভাবে মানুষ খুন করবে। কথা শেষে ভাটি নিজের নাম্বার দিয়ে চলে যায়। রাতে আনন্দ শিবের বাসায় এসে বলে চল 2 ভাই মিলে আজ ড্রিঙ্কস করব। শিব বেশ খুশি হয়। আনন্দ জিজ্ঞেস করে তারিণী কই, দেখছি না যে। মনে আছে আনন্দ একটি লোককে সেই দিয়ে ফেলে দিয়েছিল? সেই বয়স্ক লোকটি আসলে তারিণীর বাবা, মানে শিবের শ্বশুর। আনন্দ তারিণীর বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল যেন তারিণী বাবার বাসায় যায় আর শিব বাসায় একা থাকে। না জানি এখন কি উদ্দেশ্যে এই সাইকো কিলার এখানে এসেছে। শিব পানির বোতল এনে ড্রিঙ্কসের গ্লাসে পানি ঢালে। আনন্দ জানায় বাবা তার কাছে বাসা মেরামত করার জন্য 2 লাখ টাকা চেয়েছে। তার আর্থিক অবস্থা ভালো না, তাই শিবের কাছে 2 লাখ টাকা চায়।
চায়। শিব অবাক হয়, কারণ বাবা তো তার কাছেই টাকা চায়। আনন্দের সামর্থ্য নেই জানা সত্ত্বেও কেন টাকা চাইবে? আনন্দ বলে, তুই তো জানিস বাবা সব সময় আমাকে অপমান করতে চায়, এই জন্যই এমন করে। শিব দোকানে টাকা নিতে আসে। এই সুযোগে আনন্দ দোতলায় গিয়ে ড্রয়ার থেকে চাবি নিয়ে আলমারির সিন্দুক খুলে টাকা এবং গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে নিজের জায়গায় ফিরে আসে। শিব ফিরে এসে আনন্দকে টাকা দিয়ে জানায় তার প্রচুর ঘুম পাচ্ছে। আনন্দ বলে, তুই গিয়ে ঘুমা, আমি এই ড্রিঙ্কস শেষ করে চলে যাব। শিব ঘুমাতে গেলে আনন্দ ব্যাগ থেকে কিছু ওষুধ বের করে ড্রিঙ্কসের বোতলে মিশিয়ে পানির বোতলটি রুমাল দিয়ে ধরে ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকালে আনন্দ মরুভূমির সেই লোকটির সাথে দেখা করে। তাকে টাকা দিয়ে বলে সে যেন আনন্দকে এই দেশ থেকে বের হতে সাহায্য করে। এদিকে কাশিম এসে জানায় ভিকটিম আম্বিকার নাম্বার থেকে গভীর রাতে অনেক সময় ধরে একই প্যাটার্নে কথা হচ্ছে, তবে আরতির নাম্বার এখনো চালু আছে, কিন্তু গত 48 ঘন্টায় কোনো মেসেজ বা কল আসেনি। ভাটি আরতির সাথে দেখা করতে আসে। আরতির ছাদ থেকে পুলিশকে বাসায় আসতে দেখে বুঝে যায় পুলিশ তার খোঁজে এসেছে, কারণ মাহেশ মানে আনন্দ তাকে আগে থেকেই পুলিশের ব্যাপারে সাবধান করে দিয়েছিল। আরতি ভাটিকে পরিচয় দেয় সে আরতির ছোট বোন দিব্যা। আরতি গ্রামে গেছে আর ওখানে নেট নেই, তাই কল যাচ্ছে না, সে আগামীকাল আসবে। ভাটি নিজের নাম্বার দিয়ে যায় আর জানিয়ে যায় সে আগামীকাল আসবে। আরতি প্রচুর ভয় পেয়ে তখনই আনন্দকে কল দিয়ে ভাটির বিষয়ে জানিয়ে দেয়। আনন্দ বলে, তুই আর দেরি করিস না, এখনই বাসা থেকে বের হয়ে জয়পুরে আয়। আরতি তাড়াতাড়ি সব গহনা জামা কাপড় নিয়ে বের হয়ে যায়। ভান্দানার আজ নাইট শিফট। আনন্দ ভান্দানাকে জানায় সে তাদের কাজের মহিলাকে ছুটি দিয়ে দিয়েছে। আনন্দ কাপিসকে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। তখনই বাবা কল দিয়ে আনন্দকে ঝাড়ি দিয়ে বলে, তুই তোর ভাইয়ের থেকে আমার নামে টাকা কেন নিয়েছিস? তুই কাল সকালেই টাকা দিয়ে যাবি। আনন্দ এসে দেখে কাপিস ঘুমিয়ে গেছে। কাপিসকে শুইয়ে দিয়ে বাসা থেকে বের হয়। এদিকে শিব আনন্দের সেই ঘুমের ওষুধ মেশানো ড্রিঙ্কসের বোতল থেকে ড্রিঙ্কস করে। আনন্দ শিবের বাসায় এসে শিবের গাড়ির ডুপ্লিকেট চাবি ব্যবহার করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ভাটি রোজ রাতে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করত, কেসের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য। ভাটির বয়ফ্রেন্ড কাল দিল্লিতে চলে যাবে, তাই ভাটি তার সাথে একবার দেখা করতে আসে। ভাটিকে থানায় এগিয়ে দিয়ে ভাটির বয়ফ্রেন্ড তাকে সেফটির জন্য জন্মনিরোধক ওষুধ দেয়। ভাটি থানায় এসে পানির বোতল নিয়ে ওয়াশরুমে গিয়ে ওষুধ খেতে গেলে বুঝতে পারে খুনি এভাবেই মেয়েদেরকে কন্ট্রাসেপটিভ ওষুধের বাহানায় সাইনাইড খাওয়াচ্ছে, আর মেয়েরা নিজের অজান্তেই সাইনাইড খেয়ে মারা যাচ্ছে। সে সাথে সাথে দেবকে কল দিয়ে বিষয়টি জানালে দেব বলে, তাহলে পোস্টমর্টম রিপোর্টগুলো ভালোভাবে দেখতে হবে। এদিকে আরতি আনন্দের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই আনন্দ আসে। সকালে আরতি বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে বের হলে আনন্দ তাকে ওষুধ দিয়ে বলে এটা সেফটির জন্য। দোকানদার বলেছে এটা খেলে বমি হতে পারে, তাই সামনের বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে ওষুধটা খেয়ে নিও। টয়লেটের সামনে দাঁড়িয়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে আরতিকে টয়লেটে যেতে বলে। আরতি যেতেই আনন্দ গাড়ি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই পাবলিক টয়লেটে আরতির লাশ পাওয়া যায়। ভাটি লাশ দেখতে এসে বলে, এ তো আরতির বোন দিব্যা। ভাটি ডক্টর থেকে জানতে পারে মেয়েটির মৃত্যু হয়েছে 7টার সময়। মৃত্যুর আগে মেয়েটি কারোর সাথে হোটেল রুমে ছিল। ভাটি বলে, মেয়েটি ইমার্জেন্সি জন্মনিরোধক ওষুধ নিয়েছিল কিনা জানা যাবে। ডক্টর জানায় মৃত্যুর ঠিক আগে নিলে হয়তো রিপোর্টে আসতে পারে। এই ধরনের ওষুধ খুব জলদি রক্তের সাথে মিশে যায়, তাই রিপোর্টে ধরা পড়ার সম্ভাবনা কম। যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেখানে আসলে কনস্টেবল জানায় লাশের পাশে পানির বোতল পাওয়া গেছে, সেটা ল্যাবে পাঠানো হয়েছে। ঘটনাটি ভোরের দিকে হওয়ায় খুনিকে কেউ দেখেনি। ভাটি পাশের বিল্ডিং এ সিসিটিভি দেখলে কনস্টেবলকে বলে ফুটেজ নিয়ে আসো। চালাক আনন্দ মরিয়মকে প্রপোজ করে বলে সে মরিয়মের সাথে নতুন এক জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। মরিয়ম জানে রিচার্ড মানে আনন্দের বাবা মা মারা গেছে, সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে, কিন্তু তাদের সাথে রিচার্ডের সম্পর্ক ভালো না, তাই রিচার্ড অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। মরিয়মও রিচার্ডকে ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। এদিকে এসপি রাজনী এবং আলতাফের কেসের জলদি সমাধান করতে বলে, কারণ ঠাকুর প্রচুর প্রেসার দিচ্ছে। ভাটির মন অনেক খারাপ, তার মনে হচ্ছে সে চাইলে আরতির মৃত্যু আটকাতে পারত।
দেব বলে, কেউ নিজের বিষয়ে মিথ্যা বললে তুমি কিভাবে জানবে? পোস্টমর্টমের ডক্টর জানায় লাশের পেটে এই ওষুধটা পাওয়া গেছে। ওষুধ খাওয়ার সাথে সাথে মৃত্যু হওয়াতে ওষুধ গলতে পারেনি। ওষুধ ল্যাবে পাঠালে রিপোর্ট আসতে একদিন সময় লাগবে। পাবলিক টয়লেটের পাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় আরতি একটি কালো গাড়ি থেকে নেমে টয়লেটে গিয়েছিল। ভাটি গাড়ির নাম্বার নোট করে গাড়ির ডিটেলস বের করতে বলে। ভাটি দেবকে জানায় ফুটেজে দেখা গেছে আরতি গাড়ি থেকে 6:55-তে নেমেছে এবং 15 মিনিট পর তার মৃত্যু হয়। অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল সেই খুনি। কিন্তু আমার খটকা লাগছে, খুনি সবসময় গ্রাম বা ছোট শহর বেছে নিত। এবার জয়পুরের মতো বড় শহরের মাঝখানের জায়গা কেন ঠিক করলো? দেব বলে, খুনি সবসময় বিভিন্ন জেলা বেছে নিত যেন সে ধরা না পড়ে। পুরো রাজস্থানে হয়তো তার ঘোরা শেষ, এই জন্যই এবার এই জায়গায় বেছে নিয়েছে। মরিয়মকে অচেনা একজনের সাথে এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিতে দেখে তার বান্ধবী বলে, যাকে কখনো সামনাসামনি দেখলি না তাকে এত বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? মরিয়ম জানায়, গত 3 বছর থেকে রিচার্ডকে চিনি, আমি ওকে অনেক বিশ্বাস করি। ফাইনালি আমার নিজের একটা সংসার হবে, তোর তো আমার জন্য খুশি হওয়া উচিত। সকালে গাড়ির মালিকের ডিটেলস দেখে ভাটি এবং তার টিম শিবকে গ্রেফতার করে। আনন্দ ভিড়ে দাঁড়িয়ে এই দৃশ্যের মজা নিতে থাকে। পার্গে শিবের দোকানের কারখানা থেকে সাইনাইডের বোতল নিয়ে নেয়। শিবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে ভাটি তাকে আরতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আরতিকে চেনে কিনা। শিব জানায় সে মেয়েটিকে চেনে না। ভাটি জিজ্ঞেস করে গত রাতে শিব কোথায় ছিল। শিব জানায় বাসায় ফিরে ড্রিঙ্কস করার পর। মানে শিব কিছুই মনে করতে পারছে না। কারণটা নিশ্চয়ই জানেন, আনন্দের মেশানো ঘুমের ওষুধের কারণে শিব ঘুমে তলিয়ে যায়, তাই তার কিছুই মনে নেই। শিবকে সিসিটিভি দেখালে সেও অবাক হয়ে যায়। যাই হোক, শিবের গাড়ি চেক করলে গাড়ির ড্রয়ারে ভিকটিমদের ছবি পাওয়া যায়। ভাটি জানায় শিবের দোকানে সাইনাইড এবং সাইনাইড কেনার রিসিপ্ট পাওয়া গেছে আর গাড়িতে ভিকটিমদের ছবি। দেব জানায় তাহলে এইসব তো প্রমাণ করে দিচ্ছে শিবই খুনি। ভাটির খটকা লাগছে, কারণ এতদিন তারা খুনির বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজেই পাচ্ছিল না, আর এখন সব প্রমাণ কেউ যেন একদম থালায় সাজিয়ে তাদের সামনে দিয়েছে। এত চালাক খুনি সব প্রমাণ এভাবে কেন রাখবে? আর এত বছর ধরা না পড়ে হঠাৎ সিসিটিভিতে ধরা কেন পড়লো? তখনই ল্যাব রিপোর্ট আসলে জানা যায় আরতির পেটে যে ওষুধ পাওয়া গেছে তার উপরে সাইনাইডের প্রলেপ দেওয়া হয়েছিল। ঠিক তখনই ভাটিকে কল দিয়ে জানানো হয় আরতির পাশে পাওয়া পানির বোতলে শিবের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। শিবের স্ত্রী জানতে পারে তার স্বামীকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। তারিনীর সাথে সাথে আনন্দকে কল দেয়, কিন্তু আনন্দ ইচ্ছা করেই তারিনীর কল রিসিভ করে না। আনন্দ তখন মরিয়মের নামে টিকিট বুক করছিল। এদিকে সিন্দুরির জ্ঞান ফিরলে সাগর জানায় সে সিন্দুরির অতীত সম্পর্কে সব জেনে গেছে। নিজের মধ্যে সব চেপে এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। এখন থেকে তার সব কষ্টে সাগর তার পাশে আছে। সিন্দুরির উচিত পুলিশকে সব জানিয়ে দেওয়া, কিন্তু সিন্দুরির অতীতের কথা মনে পড়লে সে আবারও অসুস্থ হতে থাকে। দেব এবং ভাটি ভিকটিমদের ছবি দেখিয়ে শিবের থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু শিবের একই কথা, সে কিছুই জানে না। ভাটি একটি নোট দিয়ে বলে, যে যে তারিখ লেখা আছে সেদিন তুই কোথায় ছিলি সব লেখ। শিব জানায় সে সব সময় দোকানেই থাকে, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর, এটাই তার রুটিন। দোকানের সিসিটিভি দেখলেই পুলিশ প্রমাণ পেয়ে যাবে। এদিকে পার্গের শাশুড়ি কল দিয়ে জানায় নিতুর রিপোর্টে কোনো সমস্যা পাওয়া গেছে, সেটা নিশ্চিত হতে আবারও টেস্ট করা লাগবে। সন্ধ্যায় সে যেন ক্লিনিকে আসে, তাহলে নিতুর ভালো লাগবে। পার্গি কল কেটে আলতাফকে কিডন্যাপিং এর দিনের ফুটেজ ভালো করে লক্ষ্য করলে দেখে যেখানে সে গাড়ি পেয়েছিল সেখান থেকে ভাটি এবং দেব ফিরে আসছে। পার্গি এসপিকে কল দিয়ে জানায় সে আলতাফের কিডন্যাপিং এর বিষয়ে কিছু প্রমাণ পেয়েছে। একটু পরেই এসপির অফিসে এসে সব জানাচ্ছে। পার্গি ফুটেজ নিয়ে বের হতে গেলে ভাটি বলে সে বাকি মেয়েদের খুনের সময় দোকানে ছিল কিনা সেটা প্রমাণ করার জন্য দোকানের সিসিটিভি ফুটেজ চেক করা লাগবে। পার্গি বলে আমি এসপির সাথে দেখা করতে যাচ্ছি। ভাটি চিৎকারি করে বলে হ্যাঁ হ্যাঁ যাও যাও, প্রমোশনের লোভী। পার্গি বলে দেখ আমি তোর সিনিয়র, একটু তো সম্মান করতেই পারিস। ভাটি বলে সরি স্যার। পার্গি একদম থমকে যায়। পার্গি এক জায়গায় থেমে যায়। আজ তার মেয়ের ইগো আর তার মধ্যে লড়াই হচ্ছে। পার্গি ঠিক করে সে এই খবর এসপিকে দিবে না, কারণ রাজনী এবং আলতাফকে পেলে ঠাকুর তাদের জীবন নরক বানিয়ে দিবে।
সন্ধ্যার সময় এসপিকে গিয়ে জানায় সে যে তথ্য পেয়েছিল সেটা আসলে ভুল ছিল। পার্কি হাসপাতালে এসে টেস্ট করাতে নিতুর সাথে যায়। আলট্রাসোনোতে এই প্রথম নিজের বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে নিতুর কাছে ক্ষমা চেয়ে বলে, সন্তান পেটে আসলে মা মাতৃত্ব অনুভব করে, আর বাবা সন্তানকে দেখলে পিতৃত্বের স্বাদ পায়। ভাটি দেবকে জানায় শিবের দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে যেদিন মেয়েদের খুন করা হয়েছে সেদিন শিব দোকানেই ছিল, মোবাইলের লোকেশনও এখানেই ছিল। তবে একটা জিনিস খটকা লাগছে, আনন্দের বিষয়ে প্রমাণ খুঁজতে গেলে পেলাম না, আর শিবের বিষয়ে প্রমাণ খোঁজার আগেই পেয়ে যাচ্ছি। আমার তো মনে হয় আনন্দ শিবকে ফাঁসাচ্ছে। দেব বলে, কেউ নিজের ভাইকে কেন ফাঁসাবে? ভাটি বলে যে এতগুলো মানুষকে খুন করতে পারে তার কাছ থেকে ভাইয়ের প্রতি ভালোবাসা আশা করাটা বোকামি। শিবের বিরুদ্ধে চার্জশিট ফাইল না করে আমাদের উচিত আনন্দের বিরুদ্ধে প্রমাণ আনা। দেব শিবকে নির্দোষ প্রমাণের জন্য ভাটিকে 48 ঘন্টা সময় দেয়। ভাটি ভান্দানার সাথে কথা বলতে আসলে দেখে ভান্দানা ভাটির উপর প্রচুর রেগে আছে, কারণ সে শিবকে গ্রেফতার করেছে। ভান্দানা জানে শিব কখনোই কারো খুন করতে পারে না। ভাটি বলে, আমিও জানি শিব নির্দোষ, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, ওর আপন কেউ ওকে ফাঁসাচ্ছে। ভাটি ভান্দানাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী এখন কোথায়? ভান্দানা বলে, হয়তো কলেজে আছে, তারিনী কল দিয়েছিল, সে রিসিভ করেনি, তার মানে লেকচার দিচ্ছে। ভাটি জানায় আনন্দ গত 2 দিন কলেজে যায়নি। ভাটি ভান্দানাকে বলে, তুমি মনে হয় আনন্দকে ভালোভাবে চিনতেই পারোনি। তুমি বলো, কেউ জয়ের হেয়ার ড্রয়ারের ফাংশন বদলে তাকে কেন খুন করবে? এই মেয়েগুলোর ছবি দেখে জানাও তুমি কাউকে চেনো কিনা। এদের খুন হয়েছে, কেউ ওদের বিয়ে করার ওয়াদা দেওয়ায় এরা বাসা থেকে পালিয়েছে, তারপর এদেরকে বিষ দিয়ে খুন করেছে। ভান্দানা কাউকে চিনতে পারে না। ভাটি যখন জানায় তারা আনন্দকে সন্দেহ করছে কিন্তু আনন্দের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তখন ভান্দানা প্রচুর রেগে ভাটিকে চলে যেতে বলে। ভাটি বলে, ভিকটিমদের ছবি রেখে গেলাম, কিছু মনে পড়লে কল দিও। ভিকটিমদের মাঝে একজনের ছবি দেখে ভান্দানা কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। সে তাড়াতাড়ি সব ছবি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসেই জুয়েলারির বাক্স খুলে দেখে ভিকটিমের গলায় পড়া লকেটের মতোই তার কাছে একটা লকেট আছে, যেটা আনন্দ তাকে দিয়েছিল। ভান্দানা তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। আনন্দ বাসায় আসলে ভান্দানা বলে, তুমি কোথায় ছিলে? আনন্দ বলে, কলেজে। ভান্দানা বলে, আমি কলেজে কল দিয়েছিলাম, তুমি মিথ্যা কেন বলছো? পুলিশ এই ধরে 3 বার আমার সাথে দেখা করে গেছে। শিবকে কেন গ্রেফতার করা হয়েছে? আনন্দ বলে, তা তো জানি না। ভান্দানা রেগে বলে, তুমি তাহলে ওই মেয়েদের আর জয়ের সম্পর্কে কিছুই জানো না? তাহলে তারিনীর কল কেন ধরছো না? সব সত্য বলো। আনন্দ তাও কিছু স্বীকার না করলে ভান্দানা ভিকটিমের গলার লকেট আর তার কাছে থাকা লকেট দেখিয়ে বলে, এটাই তুমি আমাকে গিফট করেছিলে তাই না? সত্যি বলো, কিন্তু আমি এখনই পুলিশকে কল দিব। ভান্দানা পুলিশকে কল দিতে গেলেই আনন্দ তাকে ওয়াশরুমে আটকে সেই লকেট আর তার সব জিনিসপত্র গুছিয়ে বাসায় তালা মেরে তার ভ্যানে করে পালিয়ে যায়। ভাটি এবং দেব সিন্দুরার সাথে কথা বলতে আসলে সাগর সিন্দুরাকে পুলিশকে সব বলতে রাজি করায়, কারণ তার বয়ানই খুনির বিরুদ্ধে একমাত্র প্রমাণ। সিন্দুরা জানায় ছেলেটির নাম মায়ূর, মানে আনন্দ সিন্দুরাকে মায়ূর হিসাবে পরিচয় দিয়েছিল। সিন্দুরার বাসায় তখন বিয়ের কথা চলছিল, কিন্তু প্রত্যেকবার যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছিল। এই সময়ে মায়ূরের সাথে তার পরিচয় হয়। মায়ূর সিন্দুরাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, তাই সিন্দুরা ভেবেছিল এর থেকে ভালো ছেলে সে আর পাবে না, তাই বাসা থেকে পালিয়ে যায়। প্রথম রাতে তারা একটা হোটেলে ছিল। মায়ূর জানায় সে সেফটি নিতে ভুলে গিয়েছিল, তাই সকালে সিন্দুরাকে একটা ওষুধ দিয়ে সেফটির জন্য খেতে বলে, আর বলে এটা টয়লেটে গিয়ে খেতে, কারণ ওষুধ খেলে বমি হতে পারে। সিন্দুরাও তাই করে, কিন্তু হঠাৎ তার কি মনে হতেই ওষুধের স্বাদ নিতে সে ওষুধটি জিভে রাখতেই অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে বাবা মাকে কল দিয়ে ডাকে। প্রথমে পুলিশকে বলতে চাইলেও মান সম্মানের ভয়ে বলেনি, তাই সব ভুলে নিজের জীবনে এগিয়ে গেছে। সিন্দুরা লিখিত স্টেটমেন্ট দিতেও রাজি হয়ে যায়। ভাটি সবার ছবি দেখালে সিন্দুরা আনন্দের ছবি উঠিয়ে বলে এই লোকটাই মায়ূর। রাতে দেব তার টিম নিয়ে আনন্দের বাসায় যায়। দরজায় তালা দেখে তালা ভেঙে ভিতরে ঢোকে। ভেতরের একটা রুমে তার ছেলে আর বাথরুমে আনন্দের স্ত্রীকে পাওয়া যায়। আনন্দের স্ত্রী বলে আনন্দ তাদেরকে আটকে রেখে পালিয়ে গেছে, হয়তো তার বাবার বাসায় গেছে। দেব সকালে ওয়ারেন্ট নিয়ে আনন্দের বাবার বাসায় যায়। আনন্দের বাবা বলে আপনারা ভেতরে গিয়ে তল্লাশি করেন, কিন্তু এই নিচু জাতের মেয়েটা আমাদের বাসায় ঢুকতে পারবে না। ভাটি বলে এখন সময় বদলে গেছে, তোর বাপদাদার আমল শেষ, এখনকার মানুষ এসব ছোট জাত বড় জাত মানে না, আমি তো ভেতরে যাবই,
তোর পূর্বপুরুষের আত্মা কষ্ট পেলেও আমার কিছুই করার নেই। পুরো হাবেলি তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু আনন্দকে পাওয়া যায় না। আনন্দের গোপন সেই রুমে গিয়ে ভাটি সব ভিডিও করে, সেখানে সাইনাইটের একটা বোতল পায়। এখানেই আনন্দ মেয়েদের থেকে পাওয়া গহনাগুলো গুলিয়ে বেচত আর জন্মনিরোধক ওষুধের উপর সাইনাইডের প্রলেপ দিত। দেব কেসে সব ডিটেলস নিয়ে এসপির কাছে যায়। দেব বলে আনন্দের স্ত্রীর সাক্ষী দিতে রাজি হয়েছে। এসপি বলে তাহলে আর অপেক্ষা কিসের, ওকে খুঁজে বের করে জেলে পাঠাও। কনস্টেবল টোলঘরের হাইওয়ে ফুটেজ চেক করে দেখে সেই পথ দিয়ে আনন্দ তার ভ্যান নিয়ে চিত্তরগড়ের দিকে গেছে। চিত্তরগড় থেকে বের হওয়ার সকল রাস্তায় পুলিশের চেকপোস্ট বসে। পার গিয়ে সে ভাটিকে বলে পুরো চিত্তরগড় খুঁজেও এই আনন্দের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাটি লকআপে গিয়ে শিবকে জিজ্ঞেস করে আনন্দের সাথে তোমার সম্পর্ক কেমন। শিব বলে ছোটবেলাতে মা মারা যাওয়ার পর থেকেই ভাইয়া চুপচাপ স্বভাবের হয়ে যায়। ভাটি বলে 30 তারিখ রাতে আনন্দ তোমার গাড়ি নিয়ে গিয়েছিল, সেই রাতে কি হয়েছিল ভালো করে মনে করো। শিব বলে আগের রাতে আনন্দ ভাই একটা হুইস্কি নিয়ে এসেছিল, পরের রাতে দোকান থেকে ফিরে সেই বোতল থেকে 1 গ্লাস ড্রিঙ্কস পান করতেই আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি সোফাতেই ঘুমিয়েছিলাম আর গাড়ি বাইরেই ছিল। শিবের বাসা থেকে হুইস্কির বোতল নিয়ে ল্যাবে পাঠানো হয়। শহর থেকে বের হওয়া টোল প্লাজা থেকে আনন্দের ভ্যান দেখে সিকিউরিটি গার্ড সাথে সাথে থানায় কল দিয়ে জানিয়ে দেয়। পুলিশের একটা টিম খুঁজতে খুঁজতে ভ্যানটা একটা ধাবার সামনে দেখতে পায়। সেখানে গিয়ে ভ্যান ড্রাইভারকে ধরলে দেখা যায় ভ্যান অন্য কেউ চালাচ্ছিল। আনন্দ এই ভ্যানটা কয়েকদিন আগেই বেচে দিয়েছে। দুপুরে পার্গিকে আলতাফ আর রাজনীর কেসে আদালতে ডাকা হয়। জর্জ পার্গিকে বলে আলতাফ আর রাজনী দুজনেই প্রাপ্তবয়স্ক আর ওরা নিজের ইচ্ছাতেই একে অপরকে বিয়ে করেছে, তাই জর্জ আলতাফের নামে কিডন্যাপিং এর কেস খারিজ করে দেয়। যাবার সময় পার্গি তাদেরকে দাঁড়াতে বলে দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু পার্গি তাদেরকে শুভেচ্ছা দিয়ে বলে তোমাদের নতুন জীবন সুখের হোক। আনন্দের ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখা যায় সে মাঝে মাঝে একটা সাইবার ক্যাফেতে পেমেন্ট করত। ভাটি কাসিমকে নিয়ে সেই সাইবার ক্যাফেতে যায়। কাসিম সব চেক করে বলে সেই সব হিস্ট্রি ডিলিট করে দিয়েছে। সেখানকার প্রিন্টার হিস্ট্রি চেক করে দেখা যায় আনন্দ করাচি থেকে কাঠমান্ডু যাওয়ার প্লেন টিকিট বুক করেছে। রাতে আনন্দ তার বাবার কাছে আসে। তার বাবা বলে এখনই বাসা থেকে বের হয়ে যা, নাইলে পুলিশকে কল দিব। আনন্দ বলে ডাকো পুলিশকে, আমিও বলে দিই তুই মায়ের সাথে কি করেছিস। বাবা বলে তোর মতো খুনির কথা কেউ বিশ্বাস করবে না। আনন্দ বলে কেউ বিশ্বাস করুক আর না করুক, তোর ছোট ছেলে শিব ঠিকই বিশ্বাস করবে। আসলে আনন্দের মাকে তার বাবা সেই থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করে, আর সেই ঘটনা আনন্দ দেখে ফেললে তাকেও ভয় দেখিয়ে পুলিশের কাছে মিথ্যা বয়ান দিতে বাধ্য করে। আনন্দ বলে তোর অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা আছে সেটা কাল সকালে ব্যাংক থেকে তুলে আমাকে দিবি, নইলে আমি শিবকে সব বলে দিব। পুলিশ আমার যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিছুই যায় আসে না। পরের দিন সকালে ব্যাংক থেকে টাকা তুলে আনন্দকে দিলে সে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। আনন্দ বের হতেই বাবা পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয়। আনন্দ একটা চার্চে গিয়ে মরিয়মকে বিয়ে করে। বিয়ে শেষে আনন্দ চালাকির সাথে মরিয়মের ফোন থেকে সিম বের করে ভেঙে ফোনটাও ফেলে দেয়। মরিয়ম ফেরিতে উঠে তার বান্ধবীকে কল দিতে গেলে দেখে ব্যাগে ফোন নেই। আনন্দ বলে আজ আমাদের বিয়ে, এই সামান্য ফোনের জন্য মন খারাপ করো না, আমি নতুন ফোন কিনে দিব। আনন্দ আর মরিয়ম তাদের নতুন বাসায় ওঠে। রাতে মরিয়ম তাকে একটা চিঠি দিয়ে বান্ধবীর কাছে পাঠাতে বলে, কিন্তু আনন্দ পরদিন স্কুলে যাওয়ার পথে সেটা ঝিলের পানিতে ফেলে দেয়। আনন্দ মরিয়মের সাথে শহর থেকে অনেক দূরে একটা বাসায় থাকে। সে মরিয়মকে সবার থেকে দূরে রাখতে চায়, হয়তো সে সবকিছু ছেড়ে ভালো হয়ে গেছে। এখানে এসে সে একটা স্কুলে চাকরি নিয়েছে। বিকালে স্কুল ছুটির পর মরিয়মকে কল দিয়ে বলে আমি পাশের শহরে যাচ্ছি, স্কুলের বাচ্চাদের কিছু বই কিনতে হবে। কিন্তু সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে তার আশেপাশে লেডিস হোস্টেল খুঁজতে থাকে। এরপর বাস স্টপে গিয়ে একটা মেয়েকে বলে আমার স্কুটি নষ্ট হয়ে গেছে, এখানে বাস কতক্ষণ পর আসবে। কথায় কথায় মেয়েটা বলে আমি সামনে একটা হাসপাতালে নার্সের জব করি, বাস লেট আসবে শুনে আনন্দ একটা সিএনজিতে উঠে বলে আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি ওই দিকেই যাব। বাস লেট আসবে ভেবে মেয়েটা সিএনজিতে উঠে পড়ে। আনন্দ বলে আপনি এই শহরে একা থাকেন, রাতে ডিউটিতে যান, বাসার লোক কিছু বলে না, তার উপর আপনি দেখতেও বেশ সুন্দর,
যাওয়ার সময় আনন্দ বলে, এখানে আমার কোনো বন্ধু নেই, আপনি আমার সাথে যোগাযোগ করলে ভালো লাগবে। মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আনন্দ মেয়েটিকে কল দিয়ে বলে, যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে তোমার কথা ভুলতেই পারছি না। দেখা করতে চাইলে মেয়েটা বলে বুধবার ছুটি আছে। আসলে আনন্দের মতো মানুষ কখনোই ভালো হয় না। অপরদিকে কাসিম সাইবার ক্যাফের পিছে থেকে ডেটা রিকভার করে জানতে পারে আনন্দ একটা অ্যাপের মাধ্যমে অনলাইনে মরিয়ম নামের একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতো। দেব এসপি এর কাছে গিয়ে বলে, স্যার, আনন্দ সাইবার ক্যাফে থেকে মরিয়ম নামের একটা মেয়ের সাথে কথা বলতো। মরিয়ম নাগপুরের একটা খ্রিস্টান এনজিওর কম্পিউটার থেকে আনন্দের সাথে কথা বলতো। এসপি দেব আর ভাটিকে আজ রাতেই নাগপুরের উদ্দেশ্যে রওনা দিতে বলে। নাগপুরে মরিয়মের এনজিওতে গেলে তারা জানায় মরিয়ম তো বিয়ে করে 1 মাস আগেই এনজিও ছেড়ে চলে গেছে, কিন্তু কার সাথে বিয়ে হয়েছে সেটা আমরা জানি না। মরিয়মের হোস্টেলের ঠিকানায় গেলে তারা বলে মরিয়ম 1 মাস আগেই সব বিল ক্লিয়ার করে এখান থেকে চলে গেছে। ভাটি মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নোট করে নেয়। মরিয়মের বান্ধবীর সাথে দেখা করলে সে জানায় মরিয়ম রিচার্ড নামের একজনের সাথে ভিডিও কলে কথা বলতো। একদিন রিচার্ড প্রপোজ করলে মরিয়মও বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সেখান থেকে মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে ম্যানেজার বলে এই মাসের 10 তারিখে এটিএম থেকে 20,000 টাকা তুলেছে। তারপর থেকে আর কোনো লেনদেন হয়নি। এখন তার অ্যাকাউন্টে 3 লাখের মতো ক্যাশ আছে। দেব বলে এই অ্যাকাউন্টে কোনো লেনদেন হলে আমাকে কল করবেন। অপরদিকে আনন্দ তার পরের শিকার রেণুকাকে বলে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আনন্দের সেই পূর্ণ গল্প আর কি। বোকা রেণুকা আনন্দকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যায়। পরের দিন সকালে আনন্দ মরিয়মকে স্কুলের কাজের বাহানায় 2 দিনের জন্য শহরের বাইরে যাবে বলে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর একজন মিস্ত্রি ফ্রিজ ঠিক করতে আসে। মিস্ত্রি বলে ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, 15,000 টাকা লাগবে। বাসায় এত টাকা না থাকায় মরিয়ম ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ব্যাংকে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভাটি আর দেব সেই মিস্ত্রির দোকানে যায়। ছবি দেখিয়ে লোকটা বলে, হ্যাঁ, এটা তো মরিয়ম ম্যাম আর তার স্বামী রিচার্ড। গতকালই তার বাসায় ফ্রিজ ঠিক করতে গিয়েছিলাম, কিন্তু সে সময় রিচার্ড স্যার বাসায় ছিল না। মিস্ত্রির কাছ থেকে ঠিকানা নিয়ে দেব একটা টিম নিয়ে আনন্দের বাসায় আসে। মরিয়ম বলে, আপনার রিচার্ডকে খুঁজছেন কেন? ভাটি বলে, ওর নাম রিচার্ড না, ওর আসল নাম আনন্দ। এই পর্যন্ত সে 29টা মেয়ের খুন করেছে। আনন্দকে কল করে জিজ্ঞেস করো সে এখন কোথায় আছে। কিন্তু আনন্দের ফোনে লোকেশনে গেলে দেখা যায় সে ফেরিঘাটের পাশে তার স্কুটি পার্ক করে গেছে, আর ফোনটাও স্কুটির পেছনের বাক্সে রেখে গেছে। ভাটি সেই এলাকার অফিসারকে বলে, যখনই ও কোনো মেয়েকে মারতে যায় ফোনটা রেখে যায়, ও নিশ্চয়ই কাউকে খুন করতে গেছে। দেব বলে, সব হোটেলে গিয়ে খোঁজ নিতে হবে। অফিসার বলে, এটা টুরিস্ট এরিয়া, সব গলিতেই 50 থেকে 60টা হোটেল আছে, এভাবে খুঁজলে বছর কেটে যাবে। এখানে একটা হোটেল মালিক সমিতি আছে, তাদের সাহায্য নিলেই সহজেই পাওয়া যাবে। অপরদিকে রেণুকা একটা হোটেলের রুমে গিয়ে দরজা নক করতেই আনন্দ দরজা খুলে দেয়। সব হোটেলে আনন্দের ছবি পাঠালে একটা হোটেলে তার ছবি ম্যাচ করে। হোটেল রিসিপশনিস্ট পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেব তার পুরো টিম নিয়ে হোটেলে চলে আসে। 106 নম্বর রুমে গিয়ে আটক করা হয় ভয়ঙ্কর এই ঠান্ডা মাথার খুনিকে। থানায় আনা হলে ভাটি জিজ্ঞেস করে, এই নিষ্পাপ মেয়েগুলোকে কেন মারলে? আনন্দ বলে, একজনও নিষ্পাপ ছিল না। ভালো মেয়েরা কখনো অপরিচিত ছেলের সাথে এত সহজে প্রেম করে না আর হাসি তামাশা করে না। মানে এই সাইকো মেয়েদেরকে এই জন্যই মারতো কারণ তারা সহজেই আনন্দকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করতে রাজি হতো। আসলে যেই মেয়েদের সে টার্গেট করতো তারা সবাই পরিবারের চাপে দিন কাটাচ্ছিল, কারণ একে তারা নিচু জাতের, আর দ্বিতীয়ত ছেলে পক্ষের বিশাল চাহিদা যেটা তাদের পরিবার পূরণ করতে পারত না। এই দুর্বল মুহূর্তে আনন্দ আশার আলো হয়ে দেখা দিত, তাই মেয়েগুলো সহজেই বিশ্বাস করে নিত। ফলশ্রুতিতে নিজের জীবন দেওয়া লাগতো। পরের দিন সরকারি একটা অফিসে গিয়ে ভাটি তার সারনেম চেঞ্জ করে নিচু জাতের সারনেম লাগায়, কারণ এই জাতি বৈষম্যের বিষয়টা সে আর মানতে পারছিল না। তাই নিজের আসল পরিচয়কে সে আপন করে জাতি বৈষম্যকে কড়া জবাব দিয়ে দিল। এই দাহার ওয়েব সিরিজটা একজন সাইকো কিলারের জীবনের উপর নির্মিত, এটা তো আগেই জানিয়েছি। সেই সাইকো কিলারের নাম মোহন কুমার, যে 2003 সাল পর্যন্ত একটা স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের পেশায় নিয়োজিত ছিল। মোহনকে ভারতের বেশিরভাগ মানুষই সাইনাইড মোহন নামে চেনে, যেটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তার এই নামের কারণ সে 2004 থেকে 2009 এর মাঝে
20 জন মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে গিয়ে একসাথে থেকে জন্মনিরোধক ওষুধ বলে সাইনাইড খাইয়ে খুন করত। পরবর্তীতে তাদের লাশ টয়লেটে পড়ে থাকতো আর সে হোটেলে গিয়ে তাদের টাকা এবং সোনা নিয়ে পালিয়ে যেত। মোহন খুবই ধূর্ত, তাই সে ভিকটিমকে তার বিষয়ে কারোর সাথে কথা বলতেও মানা করে দিয়েছিল। সে এক একজনের সাথে এক এক পরিচয়ে পরিচিত হতো, এই জন্য কখনো তার উপর কেউ সন্দেহ করেনি। যখন 2009 সালে আনিতা নামের এক মহিলার বিয়েবাড়ির লাশ পাওয়া যায় এবং তারই মোবাইল ব্যবহার করে মোহন অন্য ভিকটিমের সাথে কথা বলে, তখন সেই লোকেশনে গেলে পুলিশ মোহনের বাসা পায়। মোহনের বাসায় অনেক সোনার গহনা, মোবাইল ফোন, সাইনাইডের বোতল এবং মোহনের ভিকটিমদের নামের লিস্ট লেখা ডায়েরি পায়। মোহন এমন মহিলাদেরকে ফাঁসাতো যারা গরিব ঘরের এবং যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। মহিলারা পারিবারিক দিক থেকে বিয়ে নিয়ে বেশ চাপে থাকায় সহজেই মোহনের জালে ফেসে যেত। পুলিশ মোহনকে 20 জন মহিলার খুনের কেসে গ্রেফতার করলেও মাত্র 3টি খুন প্রমাণ করতে পারে, যেটা আসলেই দুঃখজনক। তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, তবে এটা ক্লিয়ার না সে কেন সাইকোপ্যাথ কিলার হলো, কারণ সবার ভাষ্য মতে তার আচার ব্যবহার সবই ঠিক ছিল। সে নেশা জাতীয় কিছু সেবনও করতো না। কেউ কেউ বলে 2003 সালে তার শিক্ষকের চাকরি যাওয়ার পর সে হতাশ হয়ে যায় এবং একটি মহিলা যে তার কলিগ ছিল তাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে জেল হয়। কিন্তু মোহনের মতে মহিলাটি তাকে বিয়ে করতে চেয়েছিল আর দুর্ঘটনাবশত সে নদীতে পড়ে যায়। হয়তো এই মহিলার উপর কোনো রাগের কারণেই তার মনে মেয়েদের প্রতি ঘৃণা জন্ম হয়। জেলের মধ্যে এক স্বর্ণকারের সাথে মোহনের দেখা হলে জানতে পারে লোকটি সাইনাইড ব্যবহার করে সেই পানি ফেলে দেওয়ার কারণে একজনের কয়েকটা গরু মারা যায়। সেই কেসে তার জেল হয়েছে। তাই মোহন জেল থেকে বের হয়ে স্বর্ণকার থেকে নেওয়া তথ্য মতে এক সাইনাইড ডিলারের সাথে যোগাযোগ করে সাইনাইড নেওয়া শুরু করে আর এরপর থেকেই ওষুধের উপরে সাইনাইডের প্রলেপ দেওয়া শুরু করে আর সেই ওষুধ ব্যবহার করেই 20 জনকে তার জালে ফাঁসিয়ে খুন করে। 2013 সালে এই সিরিয়াল কিলারকে ফাঁসিতে ঝুলানো হয়। সত্যি কথা বলতে গেলে ভারতের এই জাতি বৈষম্যের বিষয়টা খুবই ভয়ানক, কারণ শুধুমাত্র এই কুসংস্কারের জন্যই বহু মানুষকে জীবন দিতে হয়েছে। আর এইসব বৈষম্যের সুযোগ নেয় মোহনের মতো কুচক্রী লোকেরা। আর অনলাইনের এই যুগে মানুষকে ঠকানো খুবই সহজ, তাই সহজে কাউকে বিশ্বাস না করে যাচাই বাছাই করা উচিত, কারণ বিশ্বাস ভালো কিন্তু অন্ধ